আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৪৯তম স্পেশাল বিসিএস এর বিষয়ভিত্তিক অংশ, কৃষি বিজ্ঞানের চতুর্থ লেকচার। আমি আপনাদের সাথে আছি ধীমান অধিকারী, ৪০তম বিসিএস এর একজন কর্মকর্তা। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব: ক্রপ নিউট্রিশন, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, বায়ো ফার্টিলাইজার ইন এগ্রিকালচার, বায়ো এনার্জি অ্যান্ড বায়োগ্যাস, অ্যান্ড অ্যাট লাস্ট অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন। তো আজকে এই যে 5টা টপিকস এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে ক্রপ নিউট্রিশন এবং ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, এই দুইটা থেকে কোশ্চেন অবশ্যই আসবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই যে ক্রপ নিউট্রিশন এবং ফার্টিলাইজার ম্যানেজমেন্ট। তাহলে আমরা আমাদের লেকচারে চলে যাই। প্লান্ট নিউট্রিশন। প্রথমে আসছে যে প্লান্ট নিউট্রিশনটা কি। যে প্লান্ট নিউট্রিশন হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড, এটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড যেটা রিকোয়ার্ড ফর গ্রোথ, মেটাবলিজম অ্যান্ড রিপ্রোডাকশন। তাহলে নিউট্রিশনটা হচ্ছে অবশ্যই একটা কেমিক্যাল কম্পাউন্ড এবং এটার কাজ কি? এটা হচ্ছে গ্রোথ, মেটাবলিজম এবং রিপ্রোডাকশনে সহায়তা করে। এখন একটা গবেষণায় দেখা গেছে যে উদ্ভিদের জন্য 90টি উপাদান আছে, উদ্ভিদের জন্য 90টি উপাদান আছে, কিন্তু এর মধ্যে মাত্র 17টি উপাদান এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 17টি উপাদানকে বলা হয় এসেনশিয়াল এলিমেন্ট। তাহলে মোট উপাদান আছে কতগুলো? 90টা উপাদান আছে, কিন্তু তার মধ্যে মাত্র 17টা উপাদান হচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 17টাকে বলা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট। তাহলে কেন এরা এসেনশিয়াল সেই জিনিসটা আমরা একটু দেখি। এই 17টা উপাদান এসেনশিয়াল, তার কারণ হচ্ছে এই 17টা উপাদান ছাড়া কোনো প্লান্ট তার লাইফ সাইকেলটা হচ্ছে কমপ্লিট করতে পারে না। তাহলে ক্যান নট কমপ্লিট ইটস লাইফ সাইকেল ইন অ্যাবসেন্স অফ দ্য এলিমেন্ট। সেকেন্ড হচ্ছে ক্যান নট বি রিপ্লেসড বাই অ্যানাদার এলিমেন্ট। তার মানে যে ধরেন একটা প্লান্টে হচ্ছে নাইট্রোজেনের অভাব হচ্ছে, তো নাইট্রোজেনের অভাবটা শুধুমাত্র নাইট্রোজেন দিয়েই পূরণ করা যাবে, নাইট্রোজেনের অভাব অন্য কোনো নিউট্রিয়েন্ট দিয়ে পূরণ করা সম্ভব নয়। 3 নম্বরে বলছে যে ইট ডিরেক্টলি পার্টিসিপেটস ইন প্লান্ট মেটাবলিজম, এবং প্লান্ট মেটাবলিজমের জন্য এটা সরাসরি অংশগ্রহণ করে। তাহলে এই 3টা কারণে এই 17টি উপাদানকে বলা হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এই এসেনশিয়াল প্লান্ট নিউট্রিয়েন্টকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেজর বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, আর একটা হচ্ছে মাইনর বা মাইক্রো নিউট্রিয়েন্ট। আমরা এটা হচ্ছে কিন্তু অনেক আগেই এই জিনিসগুলো পড়ে আসছে, আপনারাও ভালো জানেন, আমি বিশ্বাস করি যে আপনারা এটা পারবেন। তো মেজর বা ম্যাক্রো নিউট্রিয়েন্টটাকে কেন বলা হয়েছে? কারণ এটা বেশি পরিমাণে রিকোয়ার্ড ইন লার্জ অ্যামাউন্ট, মানে উদ্ভিদের জন্য একটু বড় পরিমাণে এটা হচ্ছে দরকার হয়, এবং নিড ইন কনসেন্ট্রেশন 1000 ppm, এই 1000 ppm বা 0.1% অর মোর। তার মানে প্লান্টের জন্য এটার পরিমাণ হচ্ছে 1000 ppm এর বেশি, 1000 ppm এর বেশি, এজন্য এটাকে বলা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এবং এই ম্যাক্রো নিউট্রিয়েন্টের সংখ্যা হচ্ছে টোটাল 10টি, ম্যাক্রো নিউট্রিয়েন্টের সংখ্যা হচ্ছে টোটাল 10টি। এরপর আসি যে এই যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে, এই ম্যাক্রো নিউট্রিয়েন্টকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা প্রাইমারি নিউট্রিয়েন্ট, একটা হচ্ছে সেকেন্ডারি নিউট্রিয়েন্ট। প্রাইমারি নিউট্রিয়েন্ট আর হচ্ছে সেকেন্ডারি নিউট্রিয়েন্ট। প্রাইমারি নিউট্রিয়েন্ট গুলো কি? কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আর সেকেন্ডারি নিউট্রিয়েন্ট হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন। তো এইখানে মোট আমার আছে হচ্ছে 10টা নিউট্রিয়েন্টের নাম। এটাকে আমরা যেভাবে মনে রাখতাম, যে আপনি যখন 9-10-এ পড়ছেন তখন কিন্তু একটা ছন্দ আকারে মনে রাখতেন এরকম ভাবে, যে MGK ক্যাফে ফর নাইস চপস, CHOPS চপস। দেখেন যে MG তে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন। এনে হচ্ছে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই টোটাল হচ্ছে 10টাকে বলা হয় হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এর মধ্যে আমার যে 6টা, এই 6টাকে বলা হচ্ছে প্রাইমারি নিউট্রিয়েন্ট, এবং বাকি যে 4টাকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউট্রিয়েন্ট। এরপর আসে যে মাইনর বা মাইক্রো নিউট্রিয়েন্ট। তাহলে এইটা কি বেশি পরিমাণে লাগে, আর এটা হলে কম পরিমাণে লাগবে। তাহলে রিকোয়ার্ড স্মল অ্যামাউন্ট এবং নিড ইন কনসেন্ট্রেশন লেস দেন 1000 ppm। তাহলে এটা ছিল যে 1000 ppm এর বেশি, আর এটার কনসেন্ট্রেশন হচ্ছে 1000 ppm এর কম। এবং এই টোটাল নিউট্রিয়েন্টের সংখ্যা আছে 7টি। সে 7টি নিউট্রিয়েন্ট কি কি দেখেন: কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কোবাল্ট, ব্রোন এবং হচ্ছে ক্লোরিন। এভাবে দুইটা করে মনে রাখবেন, যে কপার, জিঙ্ক, এই দুটো একসাথে। কপার, জিঙ্ক মানে তামা দস্তা, জিঙ্ক, মলিবডেনাম, তারপর কোবাল্ট, ব্রোন, ক্লোরিন। তাহলে এখানে যদি মনে রাখেন যে তামা দস্তা কোনটা, মানে জিঙ্ক মানে তামা নাকি কপার মানে তামা, তো এটা মনে রাখবেন এরকম ভাবে। দেখেন, মনে রাখবেন তামাক, হ্যাঁ তামাক। তাহলে তামা আর কথে হচ্ছে কপার, তাহলে হচ্ছে তামা কোনটা? তামা হচ্ছে কপার। তাহলে এই কপারটা হচ্ছে তামা, কপার হচ্ছে
তামা। আর জিঙ্ক হচ্ছে, তাহলে জিঙ্কটা কি হবে, জিঙ্ক হবে হচ্ছে 10টা, এবং তাহলে তামা 10টা, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, কোবাল্ট, ব্রোন এবং ক্লোরিন, এই 7টা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। এই টোটাল হচ্ছে 10টি উপাদান। এখন এই যে টোটাল যে 17টি উপাদান, এই 17টি উপাদান আমরা কোথায় কোথায় পেয়ে থাকি দেখেন, এইটা কিন্তু খুব ভালোভাবে একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো আমি আগে একটু পড়াই, তারপরে আপনাদেরকে প্রশ্নটা বলছি। তো এই যে 17টি উপাদান, এই 17টি উপাদান পাওয়া যায় হচ্ছে সয়েল মিনারেল। সয়েল মিনারেলে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায়, দেখেন মেজর সোর্স অফ মোস্ট নিউট্রিয়েন্ট। তাহলে এই যে 17টার মধ্যে বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে সয়েল মিনারেলের মধ্যে। এরপর অ্যাটমসফিয়ার মানে আমাদের পরিবেশে পাওয়া যায় কি কি, কার্বন এবং অক্সিজেন। পানিতে পাওয়া যায় হাইড্রোজেন এবং অক্সিজেন। এরপর হচ্ছে ফার্টিলাইজার, ফার্টিলাইজার কেমিক্যাল এবং অর্গানিক ফার্টিলাইজার আছে, সেখানে এই উপাদানগুলো পাওয়া যায়। মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েশন, মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েশন মানে বিভিন্ন ধরনের অণুজীব, যেমন বিভিন্ন ধরনের অণুজীব ব্যাকটেরিয়া আছে, যেমন রাইজোবিয়াম, ম্যাজোটোব্যাক্টর, এরা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করে, যে নাইট্রোজেন ফিক্সেশন করে, তাহলে এর মাধ্যমেও আমরা এই নিউট্রিয়েন্টগুলো পেয়ে থাকি। সর্বশেষ বলা হয়েছে যে প্লান্ট অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট থ্রো রুট হেয়ার, স্টোমাটা, কিউটিকল এবং স্পেশাল অর্গান হস্টোরিয়া। হস্টোরিয়া হচ্ছে একটি স্পেশাল অর্গান, যেটা হচ্ছে এই যে রুটের মতনই, যার মাধ্যমে সে নিউট্রিয়েন্ট গুলো আপটেক করতে পারে। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিচের কোন উপাদানটি উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করে, নিচের কোন উপাদানটি উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করে, আপনাদের অপশন এরকম থাকে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন এবং হচ্ছে নাইট্রোজেন। দেখেন এইরকম যদি থাকে যে কোন উপাদানটি উদ্ভিদ অ্যাটমসফিয়ার, কোন উপাদানটি উদ্ভিদ অ্যাটমসফিয়ার থেকে গ্রহণ করে, দেখেন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তো এইটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রেই মনে হবে কি যে দেখেন সবগুলোই তো আমার অ্যাটমসফিয়ার থেকে গ্রহণ করে। তো এর ভিতরে একটা উপাদান আছে যেটা হচ্ছে সরি, এখানে প্রশ্নটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে গ্রহণ করে, দেখেন কার্বন এবং অক্সিজেন। হাইড্রোজেন গ্রহণ করে হচ্ছে আমার পানি থেকে, আর নাইট্রোজেন গ্রহণ করে কিন্তু সয়েল থেকে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন প্রশ্ন দেখি তখন নাইট্রোজেনটা দেখে মনে হয় যে যেহেতু আমাদের বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, এজন্য নাইট্রোজেন মনে হয় বাতাস থেকে উদ্ভিদ গ্রহণ করে। কিন্তু মনে রাখবেন নাইট্রোজেন কিন্তু উদ্ভিদ সরাসরি বাতাস থেকে গ্রহণ করতে পারে না, কারণ নাইট্রোজেনটা হচ্ছে আয়ন আকারে অ্যামোনিয়াম, মানে অ্যামোনিয়াম আকারে সে হচ্ছে থাকে, অ্যামোনিয়াম আয়ন আকারে মাটিতে থাকে, সে মাটি থেকে হচ্ছে উদ্ভিদ সরাসরি নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে। তাহলে মূল কথা হচ্ছে উদ্ভিদ কখনো বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে হচ্ছে মাটি থেকে, মাটি থেকে সেটা হচ্ছে আয়ন আকারে থাকে, সেখান থেকে সে সরাসরি নাইট্রোজেনটা গ্রহণ করে। একমাত্র কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলো সরাসরি বাতাস থেকে নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে। তাহলে খেয়াল রাখবেন যে নাইট্রোজেনটা কিন্তু সে সয়েল থেকে গ্রহণ করে, সেটা কিন্তু অ্যাটমসফিয়ার থেকে গ্রহণ করে না। এবং যে হাইড্রোজেন, হাইড্রোজেনটা হচ্ছে পানি থেকে গ্রহণ করে, হাইড্রোজেনটা পানি থেকে গ্রহণ করে। আর অক্সিজেন হচ্ছে পানি এবং হচ্ছে অ্যাটমসফিয়ার, দুইটা জায়গা থেকেই গ্রহণ করে। তো এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরপরে আসি যে আমরা দেখেন যে 17টি নিউট্রিয়েন্ট পড়লাম, এই 17টি নিউট্রিয়েন্টের কাজ কি, এটা যদি কম হয় তাহলে কি হবে, যদি বেশি হয় তাহলে কি হবে, এইগুলো আমাদের মূলত পড়তে হবে। তাহলে দেখেন ফাংশন, ডেফিসিয়েন্সি এন্ড টক্সিক সিমটম অফ প্লান্ট নিউট্রিয়েন্ট। তাহলে এই যে 17টি উপাদানের হচ্ছে আমার এই তিনটা বিষয় পড়তে হবে। এখন আমরা এই 17টি উপাদানের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে যেগুলো মনে হয়েছে আমি সেগুলো আপনাদের এখানে আলোচনা করব, আর বাকিগুলো আপনারা হচ্ছে একটু একবার রিডিং পড়লে পড়ে নিতে পারেন। তবে বাকিগুলো আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় নাই। এই আমি এখানে টোটাল 7টা নিউট্রিয়েন্টের বিষয়ে আলোচনা করেছি। আশা করি যে এই 7টাই ভালো করে পড়লে আপনারা অন্যগুলোর উত্তর করতে পারবেন। তাহলে প্রথমে আসে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের কাজটা কি? এর ফাংশন হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল 2, এনজাইম এবং হরমোন। সবথেকে গুরুত্বপূর্ণ দেখেন ক্লোরোফিল 2। হ্যাঁ, ক্লোরোফিল 2 হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন। এছাড়া হচ্ছে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এনজাইম, হরমোন, এগুলোর মধ্যে আমার থাকে কি নাইট্রোজেন। মনে রাখবেন যেখানে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডটা ভেঙেই কিন্তু আমার তৈরি হয় কি প্রোটিন। তাহলে অ্যামিনো অ্যাসিডের মধ্যে যদি নাইট্রোজেন থাকে তাহলে প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকবে। আর নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ এবং হচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ আরএনএ এর মধ্যে তো অবশ্যই নাইট্রোজেন থাকে, যে নাইট্রোজেন বেজ হিসেবে সেখানে থাকে। এছাড়া হচ্ছে এনজাইম এবং হরমোন, এনজাইম এবং হরমোন মূলত হচ্ছে একটা প্রোটিন, প্রোটিন হওয়ার কারণে এর মধ্যে হচ্ছে নাইট্রোজেন থাকে। 2 নম্বর হচ্ছে প্রমোটস ভেজিটেটিভ গ্রোথ। নাইট্রোজেনের কাজটা হচ্ছে ভেজিটেটিভ গ্রোথটাকে বৃদ্ধি করা। সেই ভেজিটেটিভ গ্রোথটা মূলত কোথায়? লিফ এবং স্টেম। ইনক্রিজ ইল্ড এবং ইল্ড এন্ড কোয়ালিটি অফ ক্রপস, এটা হচ্ছে ইল্ডটাকে হচ্ছে বৃদ্ধি করে। এখন এটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? ক্লোরোসিস। ক্লোরোসিস বলতে হচ্ছে
পাতাটা হচ্ছে হলুদ হয়ে যায়, ইয়েলোইং হয়ে যায়। দেখেন আমি এখানে একটা ছবি দিয়েছি যে এই পাতাটার একেবারে টিপ বরাবর সাইড দিয়ে একেবারে এই টিপ পর্যন্ত পাতাটা কি হয়েছে, হলুদ হয়ে গেছে। এই হলুদ হয়ে যাওয়ার নামই হচ্ছে ক্লোরোসিস। এই ক্লোরোসিসটা মূলত হয় কোথায়, ওল্ডার অথবা লোয়ার লিপ। মূলত হচ্ছে গাছের নিচের দিকে কিন্তু ওল্ডার লিপ গুলো থাকে, এই জন্য লেখা হয়েছে ওল্ডার অথবা লোয়ার লিপসে আমাদের ক্লোরোসিসটা হয়ে থাকে। এরপর পয়েন্ট হচ্ছে স্টান্টেড গ্রোথ উইক স্টেম, মানে গাছগুলো হচ্ছে খাটো হয়ে যায়, স্টান্টেড গ্রোথ হয়, কারণ যেহেতু নাইট্রোজেনের অভাব সেহেতু ভেজিটেটিভ গ্রোথটা ভালো হয় না। তিন বলছে ফায়ারিং অর ড্রাইং অফ লিপ টিপস। এই দেখেন যে লিপের টিপের দিকে মনে হচ্ছে যেন এখানে আগুনে পুড়ে পুড়ে গেছে, এটাকে বলা হচ্ছে ফায়ারিং অর ড্রাইং অফ লিপ টিপস। লাস্ট পয়েন্ট বলছে প্রিম্যাচুর লিফ ফল অ্যান্ড পোর ইল্ড, তার মানে যদি হচ্ছে এটা হয় তাহলে গাছের যে কচি পাতাগুলো ঝরে পড়ে। আমরা এখানে একটু বাংলায় লিখে রাখি যে কচি পাতা হচ্ছে ঝরে পড়ে, নাইট্রোজেনের অভাব হলে কচি পাতা ঝরে পড়ে। এখন হচ্ছে টক্সিসিটি যদি বেশি হয় তাহলে কি হবে, এক্সেসিভ ভেজিটেটিভ গ্রোথ, ডিলেড ফ্লাওয়ারিং অ্যান্ড ম্যাচুরিটি। তার মানে নাইট্রোজেনের পরিমাণ বেশি হইলে তার হচ্ছে ফ্লাওয়ারিং এবং ম্যাচুরিটি আসতে দেরি করবে। কেন দেরি করবে, কারণ নাইট্রোজেনের কাজ হচ্ছে ভেজিটেটিভ গ্রোথটাকে বাড়ানো। তাহলে নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে গাছের ভেজিটেটিভ গ্রোথটা হচ্ছে বেশি হবে, তখন কিন্তু ফুল এবং হচ্ছে ওর যে মানে ফলের দিকে ওই দিকে হচ্ছে কম যাবে, কারণ তখন তার শুধুমাত্র গাছ লম্বা হতে থাকবে, গাছের হচ্ছে পাতা ডালপালা এগুলো বাড়তে থাকবে, কিন্তু সেখানে ফ্লাওয়ারিং আসবে না। এজন্য বলছে যে এক্সেসিভ নাইট্রোজেন হইলে ফ্লাওয়ারিং এবং ম্যাচুরিটি এটা হচ্ছে ডিলে হয়। লজিং অফ সিরিয়াল ক্রপের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে ভেঙে পড়ে, সিরিয়াল ক্রপগুলো ভেঙে পড়ে, যেমন ধান গমের ক্ষেত্রে যদি নাইট্রোজেন বেশি হয় তাহলে ধান গম গাছগুলো ভেঙে পড়ে। রিডিউসড আপটেক অফ ফসফরাস এবং পটাশিয়াম, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার মানে নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে ফসফরাস এবং পটাশিয়াম সে গ্রহণ করতে পারে না, কারণ কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে যেগুলো অন্যান্য নিউট্রিয়েন্টের আপটেককে বাধা প্রদান করে। নাইট্রোজেন ঠিক সে তেমন একটি নিউট্রিয়েন্ট, নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে সে ফসফরাস এবং পটাশিয়ামকে বাধা দেয়, তখন প্লান্ট সেটা গ্রহণ করতে পারে না, তখন প্লান্টের ফসফরাস এবং পটাশিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায়। লাস্ট পয়েন্ট হচ্ছে ইনক্রিজ দ্য সাসেপ্টিবিলিটি অফ টু ডিজিজ। যেহেতু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, নাইট্রোজেন বেশি থাকার কারণে তখন ওইখানে বিভিন্ন ধরনের প্যাথোজেন খুব সহজে গ্রো করতে পারে, আর গ্রো করার কারণে সেখানে হচ্ছে ডিজিজ খুব সহজে চলে আসতে পারে। এরপর আসি ফসফরাস। দেখেন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ তিনটা নিউট্রিয়েন্ট কিন্তু এনপিকে, প্রথমটা নাইট্রোজেন আমরা পড়লাম, এরপর আসছে কোনটা, ফসফরাস। ফসফরাসটা কি বলছে, যে প্রমোটস রুট ডেভেলপমেন্ট এন্ড সিড ফরমেশন। তাহলে মনে রাখবেন যে এটা হচ্ছে রুট এবং হচ্ছে সিড ফরমেশনের খুব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। ইনক্রিজ দ্য ফ্লাওয়ারিং এন্ড ফ্রুটিং। দেখেন ফসফরাসের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা, যদি কোনো গাছে ফুল ফল না হয় তাহলে সেই গাছে হচ্ছে ফসফরাস সার প্রদান করতে হয়। এই ফসফরাসের প্রধান কাজ হচ্ছে ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং, এটা বৃদ্ধি করতে সহায়তা করে। ইমপ্রুভ ড্রট অ্যান্ড ডিজিজ রেজিস্ট্যান্ট, ড্রট এবং ডিজিজ রেজিস্ট্যান্টের ক্ষেত্রে ফসফরাস খুব গুরুত্বপূর্ণ। এখন দেখেন এই দুইটা কথা, একটা হচ্ছে লিগুমিনাস আর একটা হচ্ছে সিরিয়াল প্লান্ট ক্রপসের ক্ষেত্রে কি হবে, লিগুমিনাসের ক্ষেত্রে হেল্পস টু স্টিমুলেট রাইজোবিয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড নোডিউল ফরমেশন। লিগুমিনাস বলতে হচ্ছে ডাল জাতীয় যে উদ্ভিদগুলো আছে, সে ডাল জাতীয় উদ্ভিদের শিকড় হচ্ছে নোডিউল তৈরি করে, সেই নোডিউলে বিভিন্ন ধরনের নাইট্রোবিয়াল ব্যাকটেরিয়া থাকে যারা হচ্ছে নাইট্রোজেনটাকে আপটেক করে। তো যদি হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণ ফসফরাস থাকে তাহলে এই লিগিউম জাতীয় উদ্ভিদে সেখানে নোডিউলটা খুব সহজে ফর্ম করতে পারে, নোডিউল ফর্ম হলে সেখানে নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যায় এবং সেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া জন্মাতে পারে। আর সিরিয়াল ক্রপের ক্ষেত্রে কি হয়, ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ স্ট্র টু প্রিভেন্ট দ্য লজিং। তার মানে দেখেন লজিং আর কি, ফসফরাস যদি বেশি হয় তাহলে যে নাইট্রোজেন বেশি হলে সেটা হচ্ছে ভেঙে পড়তো, আর ফসফরাস বেশি হলে সেটা আরো বেশি শক্ত হয়ে যাবে। তো এখন দেখেন আমরা এর গত ক্লাসে যখন ওই যে বিভিন্ন ধরনের ডিজিজের যে সিমটম পড়ছিলাম তখন আমি বলেছিলাম যে কিছু স্পেসিফিক সিমটম আছে যেটা শুধুমাত্র ওই রোগের জন্যই এবং ওই একটা সিমটম দেখে বোঝা যায় যে সেখানে কি রোগ হয়েছে। ঠিক একই রকম ভাবে এই যে নিউট্রিয়েন্টের যে ফাংশন বা সিমটম, হ্যাঁ, ডেফিসিয়েন্সি সিমটম, এটাও কিন্তু কিছু স্পেসিফিক পয়েন্ট আছে। সেই স্পেসিফিক পয়েন্ট দেখেই বুঝতে হবে যে আপনার এটা নাইট্রোজেনের অভাব নাকি ফসফরাসের অভাব নাকি পটাশিয়ামের অভাব। তাহলে দেখেন ফসফরাসের ক্ষেত্রে এটার বোঝার ব্যাপার হচ্ছে দেখেন ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং, এইটাও শুধুমাত্র ফসফরাসের কাজ হচ্ছে এটা। আর নাইট্রোজেনের ক্ষেত্রে ছিল কি, ভেজিটেটিভ গ্রোথটাকে হচ্ছে বৃদ্ধি করা, আর এর সাথে আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো পড়তে হবে। এবার ডেফিসিয়েন্সি দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ডার্ক গ্রিন টু পার্পলিশ, মানে পার্পেল কালার হয়ে যায়, পাতাটা হচ্ছে গোলাপি বর্ণ হয়ে যায়। আপনার নাইট্রোজেনের ক্ষেত্রে ছিল হচ্ছে হলুদ, আর ফসফরাসের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে পাতাটা হচ্ছে পার্পলিশ বা পার্পেল কালার হয়ে যায়, এবং সেটা কোথায় হয়, ওল্ডার লিভস, স্টেম এন্ড ব্রাঞ্চেস। পুয়ার রুট গ্রোথ, উইক প্লান্টস, প্রিম্যাচুর রাইপেনিং, মানে রাইপেনিংটা হচ্ছে
মানে খুব দ্রুত হচ্ছে রাইপেনিংটা হয়ে যায়, মানে ফল পরিপক্ক হয় নাই, তার আগে হচ্ছে ফল পেকে গেছে, এটাকে বলে প্রিম্যাচিউর রাইপেনিং। সেরকম হলে কিন্তু ইল্ড লস হয়। রাইপেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট আর স্লো, এটা হচ্ছে ডেফিসিয়েন্সি সিমটম। টক্সিসিটি কি হবে? ইনডিউস দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কে জিঙ্ক, আয়রন এবং কপার। একটা একটু মনে রাখতে হবে যে ফসফরাসের যদি টক্সিসিটি হয় তাহলে জিঙ্ক, আয়রন এবং কপারের ডেফিসিয়েন্সি হবে, কারণ সেটা সে সহজে আপটেক করতে পারবে না। আর যে নাইট্রোজেনের টক্সিসিটি হয় তাহলে ফসফরাস এবং পটাশিয়ামের ডেফিসিয়েন্সি হবে, যেটা আমরা দেখেন আগের স্লাইড যদি আমি একটু যাই, দেখেন যে রিডিউস দ্য আপটেক অফ ফসফরাস এবং পটাশিয়াম। তাহলে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হলে ফসফরাস এবং পটাশিয়ামের ডেফিসিয়েন্সি হবে। আর হচ্ছে যদি ফসফরাসের টক্সিসিটি হয় মানে বেশি থাকে তাহলে জিঙ্ক, আয়রন এবং হচ্ছে কপার, এইটা ডেফিসিয়েন্সি হবে। আর স্ট্যান্ডার্ড গ্রোথ ডিউ টু দ্য নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স। আমি আজকে একটু দ্রুত যাচ্ছি কারণ আজকে কিন্তু আমাদের বেশ অনেকখানি পড়া আছে, মানে ধীরে ধীরে আগাইলে ক্লাস অনেক বেশি লং হয়ে যাবে, তো এগুলো তো আমাদের মোটামুটি জানা, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। স্লাইডে আমি সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা স্লাইড পড়লে খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। এরপর আসে পটাশিয়াম। পটাশিয়ামের কাছে অ্যাক্টিভেট মেনি এনজাইম, তাহলে এটা হচ্ছে এনজাইমকে অ্যাক্টিভেট করে। রেগুলেটস স্টোমাটাল ওপেনিং অ্যান্ড ক্লোজিং, তাহলে এই যে স্টোমাটা ওপেন এবং ক্লোজের ক্ষেত্রে সহায়তা করে। ইনহ্যান্স ফ্রুট সাইজ, কোয়ালিটি, সুগার অ্যান্ড স্টার্চ অ্যাকুমুলেশন। একটু মনে রাখবেন যে সুগার কন্টেন্ট এটা বৃদ্ধি করে কে? এটা বৃদ্ধি করে হচ্ছে পটাশিয়াম। এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে, বিগত যে বিভিন্ন ধরনের রিসার্চ অর্গানাইজেশন পরীক্ষাতে প্রশ্নটা আসছে যে সুগার কন্টেন্ট এটা হচ্ছে বৃদ্ধি করে কোন নিউট্রিয়েন্ট? সেটা হচ্ছে পটাশিয়াম। তার কারণ কি দেখেন এখানে ফ্রুট সাইজ, কোয়ালিটি, সুগার অ্যান্ড স্টার্চ অ্যাকুমুলেশন এটা হচ্ছে বৃদ্ধি করে। প্রোটিন প্রোডাকশন অ্যান্ড টিউবার ডেভেলপমেন্ট ইনহ্যান্স, তাহলে এই কাজগুলো করে কে? এই কাজগুলো করে হচ্ছে পটাশিয়াম। এর ডেফিসিয়েন্সি হলে কি হবে? ডেফিসিয়েন্সি হলে মার্জিনাল লিফ স্কর্স বা নেক্রোসিস। নেক্রোসিস মানে হচ্ছে পুড়ে পুড়ে যাওয়া, পাতাটা মনে হচ্ছে না পুড়ে পুড়ে যাওয়া। দেখেন লিপ টিপ অ্যান্ড এডস বার্নিং, দেখে মনে হচ্ছে নেক্রোসিস মানে হচ্ছে পাতা পুড়ে যাওয়া। ইন্টারভেনাল ক্লোরোসিস ইন ওল্ডার লিভস, দেখেন নাইট্রোজেনের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছিল ক্লোরোসিস হয়, পটাশিয়ামের ক্ষেত্রেও বলা হচ্ছে ক্লোরোসিস হয়। পার্থক্য কোথায়? নাইট্রোজেনের ক্ষেত্রে সম্পূর্ণ পাতাতেই ক্লোরোসিস হয়, আর পটাশিয়ামের ক্ষেত্রে দেখেন ইন্টারভেনাল ক্লোরোসিস। তার মানে এই দেখেন আমি একটা ছবি দিয়েছি, এই যে এর যে শিরাগুলো আছে পাতার, এই শিরা বরাবর হচ্ছে এখানে দেখেন হলুদ, এইটা হচ্ছে ইন্টারভেনাল ক্লোরোসিস, এবং এটাও কি তাই কোথায় হয়? ওল্ডার লিভস গুলোতে হয়ে থাকে। তারপর হচ্ছে উইক স্টেম লজিং ইন সেল। আর পুয়ার ফ্রুট ডেভেলপমেন্ট স্পেশালি হচ্ছে কটন, মানে কটনের ক্ষেত্রে পুয়ার ফ্রুট ডেভেলপমেন্ট হয় বিশেষ করে এই পটাশিয়ামের অভাব হলে। তাহলে এটা কিন্তু একটু মনে রাখবেন, স্পেশালি কটনের ক্ষেত্রে এই প্রশ্নটা সরাসরি আসে যে কটনের বল ফরমেশনে অসুবিধা হয় কখন? যখন পটাশিয়ামের ডেফিসিয়েন্সি থাকে। আর টক্সিসিটি বেশি হলে কি হবে? রেয়ার ইন ফিল্ড কন্ডিশন, মানে সচরাচর ফিল্ডে আসলে পটাশিয়ামের টক্সিসিটি হয় না। এক্সেস পটাশিয়াম ক্যান সাপ্রেস ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আপটেক। দেখেন প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে কি সমস্যা হয় সেটা কিন্তু দেওয়া হচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে আমি যদি এখানে একটু লিখি যে যদি নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে তাহলে পটাশিয়াম এবং হচ্ছে ফসফরাস এটা হচ্ছে বাধা প্রদান করবে। এরপরে আমরা পড়লাম যে ফসফরাস যদি থাকে তাহলে সেটা হচ্ছে জিঙ্ক, আয়রন এটাকে বাধা প্রদান করবে। এরপরে বললাম হচ্ছে পটাশিয়াম যদি এক্সেস পরিমাণ থাকে তাহলে সে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলোকে হচ্ছে বাধা প্রদান করবে। এরপর আসি ব্রোন। ব্রোনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউট্রিয়েন্ট। প্রথমে তো এনপিকে, তারপর হচ্ছে ব্রোন। ব্রোনটা হচ্ছে এসেনশিয়াল ফর সেল অল ফরমেশন। সেল অল ফরমেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে কি এখানে হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিমিলেশনের জন্য ব্রোন গুরুত্বপূর্ণ, আর ক্যালসিয়ামটা মূলত সেল অল ফরমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনভলভ ইন সুগার ট্রান্সপোর্ট, হরমোন অ্যান্ড মেটাবলিজম, এটা হচ্ছে সুগার ট্রান্সপোর্টে সহায়তা করে, আগেটা হচ্ছে সুগার কন্টেন্ট বৃদ্ধি করে। আর ইম্পর্টেন্ট ইন প্লেন জার্মিনেশন, সিড অ্যান্ড ফ্রুট ডেভেলপমেন্ট। দেখেন যেগুলো লাল কালার করে দেওয়া এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং স্পেসিফিক পয়েন্ট, এগুলো ভালো করে মুখস্থ করবেন। ডেফিসিয়েন্সিটা কি? ডেথ অফ গ্রোয়িং পয়েন্টস, অ্যাপিকাল মেরিস্টম নেক্রোসিস। তার মানে দেখেন এই ব্রোনের অভাব হলে একেবারে গাছের যে প্রান্তে মানে একেবারে টিপটা হচ্ছে নেক্রোসিস হয়ে যায়, মানে টিপটা দেখে মনে হয় যেন পুড়ে গিয়েছে। থিক ব্রিটেল এবং ক্রাকড লিপ, পাতাগুলো হচ্ছে অনেক পুরু হয় এবং হচ্ছে মুচড়ায় যায়, সাইড দিয়ে হচ্ছে খাস কাটা মতো এরকম হয়ে যায়। দেখেন এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হ্যালো স্টেম ইন কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ারের ক্ষেত্রে
স্টেমটা হচ্ছে হ্যালো স্টেম, মানে স্টেমটা ফেপে যায়। ইন্টারনাল ক্রক ইন অ্যাপেল, আপেলের ক্ষেত্রে ইন্টারনাল ক্রক মানে ভিতরে হচ্ছে আপেলের ভিতরে পচে যায়। এবং ব্রাউন হার্ট ইন সুগার বিট, সুগার বিটের ভিতরে হচ্ছে ওর ভিতরে হচ্ছে ইয়ে হয়ে যায়, মানে ব্রাউন হার্ট মানে ওর ভিতরে হচ্ছে পচে যাওয়ার মতো হয়, ওটা বলে হচ্ছে সুগার রট বলে এটাকে, ব্রাউন হার্ট ইন সুগার বিট। তাহলে তিনটা সমস্যা, একটা হচ্ছে কলিফ্লাওয়ারে হচ্ছে হলো স্টেম, অ্যাপেলের ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল কর্ক, আর সুগার বিটের ক্ষেত্রে হয় হচ্ছে ব্রাউন হার্ট। এই তিনটা অসুবিধা হয় আমার মূলত হচ্ছে ব্রণের অসুবিধার কারণে, ব্রণের ডিফিসিয়েন্সির কারণে। এই তিনটা ভালো করে পড়বেন, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। টক্সিসিটি কি? টক্সিসিটি বেশি হলে ইওলিং অর নেক্রোসিস অফ লিফ মার্জিন অ্যান্ড টিপস অ্যান্ড রাস্ট হচ্ছে রিডিউস রুট অ্যান্ড শুট গ্রোথ। তো এটা যদি বেশি পরিমাণ হয় তাহলে শুট এবং রুট গ্রোথটা হচ্ছে কমে যাবে এবং হচ্ছে পাতার টিপের দিকে হচ্ছে নেক্রোসিস হবে। এটা হচ্ছে ব্রণের যদি বেশি পরিমাণ থাকে ফিল্ডে তাহলে এই অসুবিধাগুলো হবে। এরপরে আসে সালফার। সালফারটা কি? দেখেন, সালফারটাকে কিন্তু আমরা বাংলায় বলি হচ্ছে গন্ধক, হ্যাঁ, এটা বলি হচ্ছে গন্ধক, এবং এটা হচ্ছে একটা অ্যাসিডিক, হ্যাঁ, অ্যাসিডিক নিউট্রিয়েন্ট, মানে অ্যাসিডিক। জমিতে যদি হচ্ছে অ্যালকালাইন কন্ডিশন থাকে তাহলে জমিতে যদি আপনি সালফার প্রদান করেন তাহলে জমি আস্তে আস্তে নিউট্রালের দিকে চলে যেতে পারে। তাহলে সালফারের কাজগুলো কি? কম্পোনেন্ট অফ অ্যামিনো অ্যাসিড, ভিটামিনস, ভিটামিনস মধ্যে বায়োটিন এবং হচ্ছে থায়ামিন, বায়োটিন এবং থায়ামিন এটা মূলত হচ্ছে বি যে ভিটামিন আছে, মানে ভিটামিন বি কমপ্লেক্স, তার মধ্যে এই থায়ামিনটা থাকে। তাহলে এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিনের কম্পোনেন্ট হিসেবে কাজ করে, এসেনশিয়াল ফর প্রোটিন সিনথেসিস অ্যান্ড এনজাইম অ্যাক্টিভিটি, ইনভলভ ইন ক্লোরোফিল 2 ফরমেশন। দেখেন, আমরা এই ক্লোরোফিল 2 ফরমেশন এর আগে কে করেছিল? নাইট্রোজেন, আর একজন আছে সেটা হচ্ছে সালফার। তাহলে নাইট্রোজেন এবং সালফার এই দুইটা নিউট্রিয়েন্ট ক্লোরোফিল 2 এটা হচ্ছে ফর্ম করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, এবং ইমপ্রুভস দ্য অয়েল কন্টেন্ট ইন অয়েল সিড, যেগুলো হচ্ছে অয়েল সিড আছে, তেল জাতীয় যেগুলো আছে, যেমন নারিকেল, সরিষা, তারপর হচ্ছে সোয়াবিন, এই তেল জাতীয় যে ফসলগুলো আছে তার অয়েল কন্টেন্টটাকে বৃদ্ধি করার জন্য আমার সালফার নিউট্রিয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে ডেফিসিয়েন্সি সিমটম। ডেফিসিয়েন্সি সিমটম দেখেন, ক্লোরোসিস হয়, এবং এটা কোথায়? ইয়ং লিভে ক্লোরোসিস হয়। নাইট্রোজেনের ক্ষেত্রেও ক্লোরোসিস হয়েছিল, সেটা কোথায়? ওল্ডার লিভে। আর সালফারের ক্ষেত্রে ক্লোরোসিস হয় সেটা হচ্ছে ইয়ং লিভে। পার্থক্যটা কিন্তু খেয়াল করবেন, একটা হচ্ছে ওল্ডার লিভে আর একটা হচ্ছে ইয়ং লিভে। থিন স্পিন্ডাল স্টেম, এবং স্টেমগুলো হচ্ছে অনেক চিকন হয়ে যায়। রিডিউস দ্য নোডুলেশন ইন লিগুমে, দেখেন লিগিউম জাতীয় উদ্ভিদে নোডুল হওয়ার জন্য বাধা প্রদান করে। আপনাদের কি মনে আছে যে একটু আগে বলেছিলাম যে নোডুল হওয়ার জন্য আরো বেশি সাহায্য করে কোনটা, কোন নিউট্রিয়েন্টটা? একটু মনে করেন তো, যে মনে আছে কিনা। আমি এখন বলবো না, আপনারা তো স্লাইড দেখে গেলে দেখতে পাবেন, কিন্তু আমি বলবো না, কিন্তু ওইটা একটু রিকল করেন যে এখানে বসে রিডিউস দ্য নোডুলেশন ইন লিগিউম, লিগিউমে হচ্ছে নোডুল হওয়ার জন্য বাধা দেয়, কমাই ফেলে। আর ওইখানে ছিল যে লিগিউমে নোডিউলটা খুব সহজে হচ্ছে গ্রো করতে পারে, এবং সিরিয়াল জাতীয় যে ক্রপ গুলো আছে সেই সিরিয়াল জাতীয় ক্রপে ওইখানে আমার হচ্ছে গ্রো মানে ইলটা হচ্ছে ভালো হয় এবং ক্রপটা হচ্ছে স্ট্রং হয়, যাতে সে ঢুলে না পড়ে। এরপর হচ্ছে টক্সিসিটি। টক্সিসিটি হইলে কি হবে? সিডলিং অফ সিড বেড বিকাম ইওলিং, তার মানে পুরো সিড বেডটা হচ্ছে ইওলিং হয়ে যাবে। সিডলিং অফ সিড বেড, এটা বুঝতে হবে, এটা কিন্তু সিড বেডের কথা বলছে। সিড বেডের যে সিডলিং গুলো থাকে সেটা পুরোপুরি দেখতে হয়ে যাবে কি? ইওলিং। ইনক্রিজ দ্য নাম্বার অফ আনফিল্ড গ্রেইন ইন দ্য প্যানিকেল, তার মানে আমার যদি সালফারের টক্সিসিটি হয়ে যায় তাহলে আমার আনফিল্ড গ্রেইন তৈরি হবে। অ্যাসিডিফাই সয়েল ক্যান লিড টু অ্যালুমিনিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ টক্সিস। এখানে প্রথমে যেটা বললাম যে সালফার হচ্ছে একটা অ্যাসিডিক নিউট্রিয়েন্ট, এটা হচ্ছে অ্যাসিডিটি বাড়াই ফেলে। তাইলে যদি সয়েলে এটা বেশি থাকে তাহলে অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটো টক্সিসিটিটা হচ্ছে বেড়ে যাবে, কারণ অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজটা হচ্ছে যদি অ্যাসিডিক সয়েল হয়, অ্যাসিডিক সয়েল অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজের টক্সিসিটিটা হচ্ছে বেড়ে যায়। তাহলে যেহেতু আপনি সালফার দিলে সয়েলটা অ্যাসিডিক হবে, আর অ্যাসিডিক হলে অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজের টক্সিসিটিটা বেড়ে যাবে। রাইস প্লান্ট অ্যান্ড লিভস মে বি শর্ট অ্যান্ড লেস ক্লারিং, তার মানে আলটিমেটলি রাইস প্লান্টের ক্ষেত্রে ক্লারিংটা কমে যাবে এবং ইল্ড হচ্ছে কমে যাবে। এরপর আসছে কোনটা? এরপর আছে হচ্ছে জিঙ্ক। জিঙ্ক মানে আমরা বলছিলাম কোনটা? জিঙ্ক মানে হচ্ছে দস্তা সার, আমরা বলি না যে দস্তা সার, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কের কাজ কি? এসেনশিয়াল ফর অক্সিন সিনথেসিস। অক্সিন হচ্ছে একটা গ্রোথ হরমোন, একটা গ্রোথ হরমোন, একটা গ্রোথ হরমোন। অক্সিন হচ্ছে একটা গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন সিনথেসিসের জন্য সব থেকে বেশি কাজ করে কে? জিঙ্ক। ইম্পর্ট্যান্ট ইন প্রোটিন সিনথেসিস অ্যান্ড গ্রোথ রেগুলেশন। নেক্সট, অ্যাসোসিয়েট উইথ দ্য ওয়াটার আপটেক অ্যান্ড ওয়াটার রিলেশন ইন দ্য প্ল্যান্ট, তার মানে
প্লান্টের সাথে ওয়াটারের যে সম্পর্কটা, এই সম্পর্কটা ধরে রাখে কে? ধরে রাখে হচ্ছে জিঙ্ক। এই সম্পর্কের মাধ্যমে ওয়াটার আপটেক করতে সহায়তা করে হচ্ছে যদি জিঙ্ক নিউট্রিয়েন্টটা জমিতে ঠিক পরিমাণে থাকে। ডেফিসিয়েন্সি কি? ইন্টারভেইনাল ক্লোরোসিস ইন ইয়ং লিভস। দেখেন জিঙ্কের ক্ষেত্রেও ক্লোরোসিস হয় এবং সেটা কোথায়? ইন্টারভেইনাল ক্লোরোসিস ইন হচ্ছে ইয়ং লিভস। আর আগেরটা বলেছিলাম ইন্টারভেইনাল ক্লোরোসিস ইন দা ওল্ডার লিভস। তাহলে আমরা টোটাল কিন্তু 4টা ক্লোরোসিস পেয়েছি। আমি এক জায়গায় আপনাদেরকে 4টা দেখাবো। 4টা ক্লোরোসিস পেয়েছি। কোন নিউট্রিয়েন্টের কারণে কি ধরনের ক্লোরোসিস হয় সেটা আমরা একটু পরেই দেখব। দ্বিতীয় ডেফিসিয়েন্সির কারণে কি হয়? যে শর্টেন্ড ইন্টারনোডস, রোজ সেটিং, এটা হচ্ছে লিটিল লিফ। ইন্টারনোডস মানে বিশেষ করে আমাদের বোঝায় যে আখের ক্ষেত্রে এর যে দুইটা যে গ্রা আছে না, ওই দুইটা গ্রার দূরত্বটা হচ্ছে কমায় ফেলে। তাহলে শর্ট এন্ড হচ্ছে ইন্টারনোডটাকে হচ্ছে কমায় ফেলে। এখানে কি হয়? হোয়াইট বার্ড ইন মেজ আর খয়রা ডিজিজ ইন রাইস, এই দুইটা ডিজিজ। এখন এই দুইটা কিন্তু আসলে ফিজিওলজিক্যাল ডিজিজ, মানে এটা কিন্তু কোনো প্যাথোজেনের কারণে হয়ে থাকে না। হোয়াইট বার্ড এবং হচ্ছে কি খয়রা। এখানে দেখেন আমি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ধানের যে এই যে ক্লারিং এর ভিতরে দেখেন কিছু হচ্ছে এই যে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, হ্যাঁ, শুকানোর মতো মনে হচ্ছে। এইটা মূলত হচ্ছে জিঙ্কের ডেফিসিয়েন্সির কারণে। আর ভুট্টার ক্ষেত্রে দেখেন এই যে ভুট্টা সবই হচ্ছে ম্যাচুড, মানে ইয়েলো কালার, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে কি আছে? হোয়াইট আছে। এর পাতার মাঝে দেখেন যেটা দাগ, হোয়াইট দাগ আছে, এটাকে বলা হচ্ছে হোয়াইট বার্ড ইন মেজ আর খয়রা ডিজিজ ইন রাইস। স্মল ডিস্টর্টেড লিভস অ্যান্ড পোর গ্রেইন ফিলিং। তাহলে এটা হচ্ছে ডেফিসিয়েন্সি, জিঙ্কের ডেফিসিয়েন্সি। টক্সিসিটিটা কি? স্টান্টেড গ্রোথ প্রসেস ডিউ টু দা আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সি। এখানে হচ্ছে অ্যান্টাগনিজম নামে একটা টার্ম আছে, যেটা আমরা এখানে একটু বুঝি। অ্যান্টাগনিজম হচ্ছে এক্সেস অফ ওয়ান নিউট্রিয়েন্ট রিডিউসেস দ্য আপটেক অ্যাভেলেবিলিটি অর ইউটিলাইজেশন অফ অ্যানাদার নিউট্রিয়েন্ট। মানে একটা নিউট্রিয়েন্ট যদি বেশি হয় তাহলে সে আরো অন্যান্য নিউট্রিয়েন্ট গুলোকে আপটেক করতে বাধা প্রদান করে। যেমন আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখে আসলাম পটাশিয়াম এবং ফসফরাসকে বাধা প্রদান করছে। ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখে আসলাম সেখানে হচ্ছে জিঙ্ক, কপার, আয়রন এগুলোকে বাধা প্রদান করছে। তাহলে এদেরকে বলা হচ্ছে অ্যান্টাগনিজম। ঠিক আছে, এরকম দেখুন এই যে জিঙ্কটা হচ্ছে একটা অ্যান্টাগনিজম। জিঙ্কটা কি করে? এই যে আয়রন এবং হচ্ছে কি ম্যাঙ্গানিজ, এইটাকে হচ্ছে বাধা প্রদান করে। তাহলে জিঙ্কটা হচ্ছে কি একটা অ্যান্টাগনিজম। তাহলে অ্যান্টাগনিজমটা হচ্ছে কি? অ্যান্টাগনিজম হচ্ছে একটা নিউট্রিয়েন্ট সে যদি বেশি পরিমাণে থাকে তাহলে অন্যান্য নিউট্রিয়েন্টটাকে আপটেক করতে বাধা দিবে। আচ্ছা, এখন এখানে দেখেন আমি যে 4টা ক্লোরোসিসের কথা আমি বলছি। প্রথমে একটা ক্লোরোসিস যেটা হচ্ছে ওল্ডার লিফ, এটা হচ্ছে নাইট্রোজেনের কারণে। নাইট্রোজেনের কারণে ক্লোরোসিস হবে কোথায়? হবে ওল্ডার লিফে। ক্লিয়ার? পটাশিয়ামের কারণেও ক্লোরোসিস হয়, সেটাও কোথায় হয়? ওল্ডার লিভে। সেটাও কিন্তু ওল্ডার লিভে, কিন্তু পার্থক্য কোথায়? এটা হচ্ছে ইন্টারভেইনাল, এটা হচ্ছে সম্পূর্ণ, এটা হচ্ছে সম্পূর্ণ পাতা, আর এটা শুধুমাত্র হচ্ছে ইন্টারভেইনালের ক্ষেত্রে হয়। কিন্তু একটা ওল্ডার, এটা ওল্ডার লিভ, এটা হচ্ছে ওল্ডার লিভ, কিন্তু পার্থক্য হচ্ছে একটা সম্পূর্ণ পাতা, একটা হচ্ছে ইন্টারভেইনাল ক্লোরোসিস। এরপর হচ্ছে ক্লোরোসিস ইন ইয়ং লিভস। দেখেন ক্লোরোসিস হচ্ছে কোথায়? ইয়ং লিভ। এটা কিসের কারণে? সালফারের কারণে। আর এটা হচ্ছে ইন্টারভেইনাল ক্লোরোসিস, এটা হচ্ছে ইয়ং লিভে হচ্ছে, সেটা হচ্ছে জিঙ্কের কারণে। তাহলে টোটাল হচ্ছে 4টা ক্লোরোসিস হয়ে থাকে এবং প্রত্যেকটারই দেখেন যে ক্লোরোসিস হবে এবং হয় ইয়ং লিফে না হলে ওল্ডার লিফে। ইন্টারভেইনাল ক্লোরোসিস হবে ইয়ং লিফে না হলে ওল্ডার লিফে। এইভাবে এই 4টা হচ্ছে এক জায়গায় করে দিয়েছি, তাহলে আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট আছে মোলিবডেনাম। এটা কিন্তু আমার মূলত ছিল হচ্ছে মাইনর। হ্যাঁ, মাইনর। আমরা এতক্ষণ যেটা বললাম সেগুলো ছিল হচ্ছে ম্যাক্রো, আর এটা হচ্ছে মাইনর বা মাইক্রো। হ্যাঁ, মাইক্রো নিউট্রিয়েন্ট। এর কাজ কি? এর কাজ হবে সরাসরি আমরা সিমটমটা দেখবো যে হুইপ টেইল ইন কলিফ্লাওয়ার। হুইপ টেইল ইন কলিফ্লাওয়ার মানে দেখেন এই যে কলিফ্লাওয়ারটা আমরা এরকম, কিন্তু কলিফ্লাওয়ারটা কিন্তু আমরা প্রায় দেখে থাকি। দেখেন এখানে দেখলে মনে হচ্ছে কি যে সবাই ছিটাই গেছে এবং উপরে হচ্ছে একটা পার্পল কালার। তাহলে এই হুইপ টেইল অফ কলিফ্লাওয়ার এটা হয় কিসের কারণে? মোলিবডেনাম ডেফিসিয়েন্সির কারণে। স্টান্টেড গ্রোথ ডিউ টু পুয়ার নাইট্রোজেন ইউটিলাইজেশন। তার মানে নাইট্রোজেনের যদি ঘাটতি থাকে তাহলে হচ্ছে স্টান্টেড গ্রোথ হবে। মানে মোলিবডেনামের তো ডেফিসিয়েন্সি আছে, সেই সাথে যদি নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেখানে স্টান্টেড গ্রোথ হবে। এরপর হচ্ছে পুয়ার নডুলেশন ইন লিগিউম। দেখেন এরও কাজ কি? যে পুয়ার নডুলেশন ইন লিগিউম রিডিউস দ্য নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে যেহেতু নডিল না হলে কিন্তু সেখানে নাইট্রোজেন ফিক্সেশন ভালো হবে না। তাহলে মোলিবডেনামও কিন্তু পুয়ার নডুলেশনের ক্ষেত্রে মানে সে হচ্ছে
সমস্যা করে আর কি। মানে যদি মলিবডেনামের সিমটম যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে সেখানে নোডিউল ভালো হবে না। তাহলে মলিবডেনামের ডেফিসিয়েন্সি হলে সেখানে নোডিউলেশন ভালো হবে না। মার্জিনাল স্ক্রচিং অফ ওল্ডার লিভস ইন দা সিভিয়ার কেস, তার মানে যে পাতাগুলো আছে পাতার হচ্ছে সাইড দিয়ে মার্জিন বরাবর স্ক্রচিং মানে পুরো পুরো যাওয়ার মতো হয়ে যায়, এটাকে বলা হয় মার্জিনাল স্ক্রচিং অফ ওল্ডার লিভস। এইগুলো হয়ে থাকে হচ্ছে মলিবডেনামের ডেফিসিয়েন্সির কারণে। তাহলে আমরা এখানে টোটাল 7টি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টের ফাংশন, তার সিমটম এবং হচ্ছে টক্সিসিটি হলে কি হবে সেগুলো হচ্ছে জানলাম। এই বাদে কিন্তু আর খুব বেশি নাই। দেখেন আমরা এই 7টা বাদে আর যেগুলো আছে যেমন আপনার কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এই 3টা কিন্তু পড়ার দরকার নাই। তাহলে অলরেডি আপনার কি ওই 7টা আর 3টা 10টা কিন্তু শেষ হয়ে গেল। এরপর ধরেন যে ক্লোরিনও পড়ার দরকার নাই। তারপরে হচ্ছে আপনার ম্যাঙ্গানিজটা একটু পড়তে পারেন। তো আপনারা এখান থেকে যে বাকি যেগুলো আছে জাস্ট 2-1টা সিমটম একটু দেখে রাখতে পারেন। তবে এই 7টা খুব ভালোভাবে পড়বেন, কারণ আপনি এই 7টা পারলে বাকিগুলো মানে অপশন বাদ দিয়ে পারা সম্ভব। এরপরে দেখেন আরেকটু আপনাদেরকে সহজ করে দিলাম, সেটা হচ্ছে কালার চেঞ্জ আপার লিপস, মানে উপরের লিপের কালারটা চেঞ্জ হবে এবং টার্মিনাল বাড হচ্ছে মারা যাবে। টার্মিনাল বাড ডাইস, এটা কিসের কারণে হয়ে থাকে? সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং বোরন। তাহলে ক্যালসিয়াম এবং বোরনের দেখেন একটা কাজ আপনি পেয়ে গেলেন, সেটা হচ্ছে আপার লিপের কালার চেঞ্জ হবে। সেটা হতে পারে হলুদ, হতে পারে বেগুনি বা অন্য কোনো কালার। তাহলে আপার লিপের কালার চেঞ্জ হবে এবং এর যে টার্মিনাল বাডটা হচ্ছে মারা যাবে। তাহলে কোন নিউট্রিয়েন্টের অভাবের কারণে? সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং বোরন। ঠিক একই রকম কালার চেঞ্জ ইন আপার লিপের কালার চেঞ্জ হবে কিন্তু বার্ড রিমেইন অ্যালাইভ, যে টার্মিনাল বার্ড এটা হচ্ছে বেঁচে থাকবে মানে মারা যাবে না। সেক্ষেত্রে কোন কোন নিউট্রিয়েন্ট? সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, মলিবডেনাম, ক্লোরিন। তাহলে দেখেন আপনি এখানে বাকি নিউট্রিয়েন্ট গুলোর কি একটা করে সিমটম আপনি জেনে যাচ্ছেন না? জেনে যাচ্ছেন। এরপরে দেখেন কালার চেঞ্জ ইন লোয়ার লিভস। তাহলে লোয়ার লিভস মানে কি? লোয়ার লিভস বলতে কিন্তু ওল্ডার লিভস আমরা কিন্তু পড়ে আসছে নাইট্রোজেনের ক্ষেত্রে ওল্ডার লিভের কালার চেঞ্জ হয়, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এদের সবার ক্ষেত্রেই কি হয়? ওল্ডার লিভের কালার চেঞ্জ হয়। এই যে পটাশিয়ামের কারণে যে পার্পল কালার হয় কোথায়? ওল্ডার লিভে। তাহলে এখানে 3টা কথা বলছি, একটা হচ্ছে আপার লিভের কালার চেঞ্জ হবে কিন্তু টার্মিনাল বার্ড হচ্ছে মারা যাবে, একটা হচ্ছে আপার লিভের কালার চেঞ্জ হবে কিন্তু টার্মিনাল বার্ড বেঁচে থাকবে, আর একটা হচ্ছে লোয়ার লিভের কালারগুলো চেঞ্জ হবে। তাহলে এইখানে নিউট্রিয়েন্টগুলো নাম পড়বেন। এরপর আমি এখানে একটা শক দিয়েছি, এই শকের কি পড়বেন সেটা আমরা একটু দেখি। এইগুলো দরকার না, এইগুলো আমি কেটে দিচ্ছি, এইগুলো কিছুই পড়ার দরকার না, মানে এই কলম আপনার পড়বেন না। আপনারা পড়বেন এই যে নিউট্রিয়েন্ট গুলো আছে, এই নিউট্রিয়েন্ট গুলো অ্যাভেলেবেল ফর্ম গুলো কি? অ্যাভেলেবেল ফর্ম তো আমরা এমনি জানি, ধরুন কার্বন হচ্ছে সে কার্বন ডাই অক্সাইড হিসেবে নেয়, হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেন আয়ন অথবা পানি হিসেবে নিতে পারে, অক্সিজেন হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন অথবা কার্বন ডাই অক্সাইড কার্বনেট আয়ন এই হিসেবে সে নিতে পারে। তাহলে এই 3টা কিন্তু দেখেন কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এটা থাকে পানি এবং হচ্ছে বাতাসে। এরপর আসে নাইট্রোজেন। দেখেন নাইট্রোজেন কিন্তু আমি বলছিলাম সয়েলে থাকে, সে নিতে পারে কি? যে অ্যামোনিয়াম আয়ন NH4+। একই রকম ভাবে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এরা সবাই হচ্ছে আয়ন আকারে নেই। জাস্ট আপনার কাজ হচ্ছে এই বিষয়গুলো একটু সুন্দর করে দেখবেন। আমি হচ্ছে একটু স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, দেখেন গুরুত্বপূর্ণ যে কয়টা আমার কাছে মনে হয়েছে। আপনার পরীক্ষাতে আসতে পারে যে অ্যাভেলেবল ফর্ম ফর নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল ফর্ম ফর সয়েল, যে 4টা আপনার অপশন দিতে পারে। তখন আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোন ভাবে সে হচ্ছে সয়েলটা মানে প্লান্ট হচ্ছে নিউট্রিয়েন্টটা আপটেক করে। তো সবগুলো হচ্ছে মোটামুটি কিন্তু আপনার হচ্ছে আয়ন আকারে। এখন কোন আয়ন আকারে কিভাবে আপটেক করে সেটা আপনি এখান থেকে একটু দেখে রাখবেন। তাহলে আমরা 2টা এমসিকিউ এখানে আছে, একটু দেখি উত্তর পারি কিনা। কলিফ্লাওয়ার প্লান্টস হ্যাভ hollow stem and a brown heart. This is classic symptom of deficiency in which nutrient? বলেন তো কোনটা হবে? আমরা কিন্তু পড়ে আসছি কলিফ্লাওয়ারের ক্ষেত্রে hollow stem কলিফ্লাওয়ারের ক্ষেত্রে। আর ব্রাউন হার্ট কার ছিল বলেন তো? ব্রাউন হার্ট ছিল হচ্ছে আপেলের হচ্ছে ব্রাউন হার্ট। তাই এখানে আমার কি হবে? এখানে আমার উত্তরটা কি হবে? আপনারা একটু প্র্যাকটিস করেন। ব্যাকের উত্তর হবে কি? ব্রোনের অভাবে। তাহলে আমরা একটু ব্যাকে যাই, দেখি আমাদের খেয়াল আছে কিনা। দেখেন এই যে ব্রোনের ক্ষেত্রে এই যে হলো স্টেম অফ কলিফ্লাওয়ার এবং হচ্ছে ইন্টারনাল কর্ক অফ অ্যাপেল আর ব্রাউন অফ সুগার বিট। স্যার আমি এখানে হচ্ছে অ্যাপেল বলছিলাম, ব্রাউন হার্টটা হয় হচ্ছে সুগার বিটে। তাহলে এটা হয় কিসের অভাবে? ব্রোনের অভাবে। আচ্ছা, তার 2 নম্বর কোশ্চেনে কি আছে? 2 নম্বর কোশ্চেনে আছে হচ্ছে shortened internodes and depth of growing points
আর টিপিক্যালি ডেফিসিয়েন্সি সিমটম অফ, মানে ইন্টারনোডটা কম হবে এবং এর সাথে আরেকটা আছে যে গ্রোয়িং যে পয়েন্ট, এটা হচ্ছে মারা যাবে। এটা কিসের অভাবে হয়ে থাকে? এটা দেখেন ক্যালসিয়ামের অভাবে। যদিও আমরা কিন্তু ক্যালসিয়াম পড়িনি, কিন্তু আপনি একটু হিসাব করুন তো, পটাশিয়ামের আপনি ফাংশন ডেফিসিয়েন্সি সিমটম সবই জানেন, নাইট্রোজেনের জানেন, ফসফরাসের জানেন, তাহলে আপনি দেখেন তো এই তিনটার মধ্যে কি আমরা শর্ট এন্ড ইন্টারনোড কোথাও পড়েছিলাম? কোথাও কিন্তু আমরা এই জিনিসটা হচ্ছে পড়ি নাই। তাহলে এখান থেকে আমরা অপশন বাদ দিয়ে কিন্তু এই যে ক্যালসিয়াম, এটাই হবে কি আমাদের সঠিক উত্তর। আমরা এর পরবর্তী স্লাইডে আসি, সেটা হচ্ছে ম্যানিউর অ্যান্ড ফার্টিলাইজার। আমাদের টপিকটা ছিল হচ্ছে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট। তো প্রথমে হচ্ছে আমরা আসলে যেহেতু আমাদের এমসিকিউ আসবে, আমাদের ফার্টিলাইজার ম্যানুর সম্পর্কে জানার কিছু নাই, আমরা জাস্ট এই দুইজনের হচ্ছে পার্থক্যটাকে জেনে আসি। দেখেন আমরা প্রথমে একটু বলে নিই, ম্যানুরটা হচ্ছে অর্গানিক, আর ফার্টিলাইজারটা হচ্ছে ইনঅর্গানিক। আমরা এই দুইটা দিয়ে কিন্তু অনেকগুলো পার্থক্য করে ফেলতে পারছি। তাহলে অর্গানিক মানে এর মধ্যে কোনো কেমিক্যাল নাই, আর ইনঅর্গানিক মানে এর ভিতরে কেমিক্যাল আছে। তাহলে আমরা এবার একটু এখানে দেখি যে ম্যানুরটা হচ্ছে ন্যাচারালি প্রোডিউসড, এটা হচ্ছে সিনথেটিক্যালি প্রোডিউসড, মানে আলাদাভাবে প্রোডিউস করা হয়। নো কেমিক্যাল ফর্মুলা, আর এখানে হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। নিউট্রিয়েন্ট কন্টেন্ট লো, দেখেন ম্যানুরের মধ্যে কিন্তু নিউট্রিয়েন্ট কন্টেন্ট হচ্ছে কম পরিমাণ থাকে, আর ফার্টিলাইজারের ক্ষেত্রে নিউট্রিয়েন্ট কন্টেন্ট হচ্ছে হাই। নিউট্রিয়েন্ট সাপ্লাই ইনডিরেক্টলি, নিউট্রিয়েন্টটা হচ্ছে ইনডিরেক্টলি সাপ্লাই করে, আর নিউট্রিয়েন্ট সাপ্লাই হচ্ছে ডিরেক্টলি। কেন বললো দেখেন, আপনি যদি হচ্ছে ইউরিয়া সার প্রদান করেন, ইউরিয়া, তাহলে ইউরিয়ার মধ্যে আমার কি থাকে? নাইট্রোজেন। তাহলে আপনি সরাসরি কিন্তু নাইট্রোজেনটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন। কিন্তু ম্যানুয়ার, ধরেন আপনি হচ্ছে ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার যদি ব্যবহার করেন, তাহলে এর ভিতরে কিন্তু আপনার অনেকগুলো নিউট্রিয়েন্ট আছে, এর ভিতরে আপনার নাইট্রোজেন আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে, এবং আপনি কি ডিরেক্টলি কিন্তু এটা ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য বলছে ম্যানুয়ারটা হচ্ছে ইনডিরেক্টলি, আর ফার্টিলাইজারটা হচ্ছে ডিরেক্টলি। মোর দ্যান ওয়ান নিউট্রিয়েন্ট, মানে এখানে একের অধিক নিউট্রিয়েন্ট থাকে, যেমন ফার্মিয়ার ম্যানারের ভিতরে আমার অনেক রকমের নিউট্রিয়েন্ট আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তারপরে ব্রোন, এরকম বিভিন্ন ধরনের কিন্তু নিউট্রিয়েন্ট এর মধ্যে আছে। আর ফার্টিলাইজারের ভিতরে নরমালি কয়টা থাকে? একটাই থাকে, আর দু একটা ক্ষেত্রে দুইটা থাকতে পারে। যেমন ইউরিয়ার মধ্যে শুধুমাত্র কি পাবেন আপনি? নাইট্রোজেন পাবেন। অ্যাকশন হচ্ছে ছিল ম্যানুর এখানে প্লান্টের সাথে, মানে আমি যদি সয়েলে দিই, তাহলে সয়েলে দিলে তার অ্যাকশনটা হচ্ছে ছিল আস্তে আস্তে প্লান্ট আপটেক করবে। কিন্তু যদি আপনি হচ্ছে ফার্টিলাইজার দেন, তাহলে সেটার অ্যাকশন হচ্ছে র্যাপিড। আর ইমপ্রুভ দ্য সয়েল কন্ডিশন, এটা সয়েল কন্ডিশনকে ইমপ্রুভ করে, আর এটা হচ্ছে ডেটোরিয়েট করে। কারণ কি? এটা সয়েলকে হচ্ছে জোর করে আপনি ওটার নিউট্রিয়েন্ট ক্যাপাসিটিটা বাড়াচ্ছেন, ওই জোর করে বাড়ানোর কারণে সয়েলের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা হচ্ছে নষ্ট হয়ে যায়। আর ম্যানুর কিন্তু সয়েলের কোনো ক্ষতি করে না, আর দিন দিন সয়েলটা হচ্ছে ভালো হয়। মানে নর্মালি আমরা দেখেন, ধরেন একটা হচ্ছে কি আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করলেন, আর একটা হচ্ছে আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করলেন। অ্যালোপ্যাথিকে দ্রুত কাজ করে কিন্তু আপনার ক্ষতি হয়, আর আয়ুর্বেদিকে আস্তে আস্তে কাজ করে, আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক আস্তে আস্তে কাজ করে কিন্তু আপনার হচ্ছে ক্ষতির পরিমাণ হচ্ছে কম হয়, এটা আরো আপনাকে ইমিউনিটিটা হচ্ছে বাড়ায়। তাহলে ম্যানুর হচ্ছে ক্যান বি স্টোর ফর লং টাইম, আর এটা ক্যান নট বি স্টোর ফর লং টাইম। আর ম্যানুরটা হচ্ছে অর্গানিক, আর এটা হচ্ছে ইনঅর্গানিক। এটা ভালো করে পড়লে ম্যানুর আর ফার্টিলাইজার আর কোনো ঝামেলা আপনাদের হবে না। এরপর আসি অর্গানিক ম্যাটার এবং হচ্ছে হিউমাস। এই দুইটা অনেক সময় আমাদের একটু প্যাচ লেগে যায় যে অর্গানিক ম্যাটারটা কি আর হিউমাস জিনিসটা কি। তো আমরা একটু বুঝি যে অর্গানিক ম্যাটারের মধ্যে একটা জিনিস হচ্ছে হিউমাস। অর্গানিক ম্যাটারের মধ্যে একটা জিনিস হচ্ছে হিউমাস। এই যে নিচে এই বাংলা কথাটা একটু পড়েন, জৈব পদার্থ। অর্গানিক ম্যাটার মানে হচ্ছে জৈব পদার্থ। জৈব পদার্থ কি? মাটিতে থাকা সব রকম জৈব উপাদান, সেটা হতে পারে তাজা কোনো উপাদান, পচা কোনো উপাদান, অথবা হচ্ছে হিউমাস। এই সব কিছু একসাথে মেশানোকে বলা হয় হচ্ছে জৈব পদার্থ। এই জৈব পদার্থ আপনার সবকিছু পচনশীল হতে পারে, আবার হচ্ছে কি পচনশীল, অপচনশীল, সবকিছু একসাথে বলা হয় হচ্ছে জৈব পদার্থ। আর হিউমাস কি? সেই জৈব পদার্থের চূড়ান্ত স্থায়ী বা গাঢ় রঙের অংশ, যা আর পচে না। তার মানে জৈব পদার্থের যে অংশটা আপনার পচে যাবে, যেটাকে আর পচানো সম্ভব না, তার নাম হচ্ছে হিউমাস। তাহলে জৈব পদার্থের মধ্যেরই একটা অংশ হচ্ছে কি? হিউমাস। হিউমাসটা হচ্ছে মানে একেবারে পচে যাওয়ার পরে ও আর পচবে না। আর জৈব পদার্থটা কি হয়? ওইটা হচ্ছে আপনার ভিতরে পচনশীল, অপচনশীল সব রকম উপাদান থাকে, এজন্য ওইটা হচ্ছে আস্তে 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 কি পচতে থাকে, পচে 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 একসময় হচ্ছে জৈব পদার্থটা হিউমাসে পরিণত হয়। আমরা একটা পার্থক্য করে দেখি, অল প্লান্ট এনিম্যাল রেসিডিউস ইন হচ্ছে সয়েল, সেটা ফ্রেশ এবং ডিকম্পোস্ট। আর হিউমাসটা হচ্ছে স্টেবল ফাইনাল ডিকম্পোজিশন প্রোডাক্ট অফ দ্য অর্গানিক ম্যাটার। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে ফ্রেশ, পার্শিয়ালি ডিকম্পোস্ট, মানে পুরোপুরি ডিকম্পোস্ট হয় নাই, এটা হচ্ছে পার্শিয়ালি ডিকম্পোস্ট। আর হিউমাসটা হচ্ছে এন্ড স্টেজ, কমপ্লিটলি ডিকম্পোস্ট। আনস্টেবল ডিকম্পোজেস ফার্দার, মানে পরবর্তীতে সে ডিকম্পোজ করতে পারে। আর হাইলি স্টেবল রেজিস্ট্যান্ট। লাইট ব্রাউন, এর কালার হচ্ছে লাইট ব্রাউন, আর হচ্ছে ডার্ক ব্রাউন টু ব্ল্যাক, একেবারে পচে গিয়েছে। নিউট্রিয়েন্ট সোর্স ডিউরিং দ্য ডিকম্পোজিশন, যখন ডিকম্পোজ
হয় তখন হচ্ছে নিউট্রিয়েন্টের সোর্স হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে কি লং টার্ম নিউট্রিয়েন্ট রিজার্ভার। তো এটা যেহেতু পচে গেছে তখন এটা নিউট্রিয়েন্টের রিজার্ভার হিসেবে হচ্ছে কাজ করে। তাহলে অর্গানিক ম্যাটার এবং হিউমাস এই দুটোর পার্থক্য পড়লাম, আর এটা হচ্ছে ম্যানুর এবং ফার্টিলাইজারের পার্থক্য পড়লাম। এরপর আসে প্রিন্সিপাল অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করার আগে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। সেই বিষয়গুলো কি কি দেখেন, শুড নট বি অ্যাপ্লাইড, মানে ফার্টিলাইজার শুড নট বি অ্যাপ্লাইড টু ক্লোজ টু সিড টু ইয়ং রুটস অ্যান্ড সিস্টেম, মানে একেবারে রুট বা হচ্ছে যে ইয়ং যে স্টেম আছে ওরা একেবারে কাছাকাছি দেওয়া যাবে না। দিলে কি হবে, ওই ফার্টিলাইজারের ইফেক্টটা অনেক বেশি পড়ে, তখন সিড বা যে প্লান্ট ওটা হচ্ছে মারা যাবে। ঠিক আছে, ওটা হচ্ছে মারা যাবে। 2 নম্বরে বলছে যে শুড নট বি ফল অন ইয়ং অ্যান্ড ওয়েট লিভস, তার মানে হচ্ছে কচি যে পাতা এবং ভেজা যে পাতা তার উপরে কখনো ফার্টিলাইজার দেওয়া যাবে না, কারণ ভেজা অবস্থায় ফার্টিলাইজারটা খুব সহজে হচ্ছে প্লান্ট আপটেক করতে পারে। তো তখন হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণে আমার হচ্ছে আপটেক করে ফেলে বা মানে ফার্টিলাইজার দেওয়া হয়, তখন প্লান্ট কিন্তু হচ্ছে অতিরিক্ত ফার্টিলাইজারের কারণে হচ্ছে মারা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আমরা নাইট্রোজেনের পরিমাণ একটু বেশি হলেই কিন্তু প্লান্ট হচ্ছে একেবারে সাথে সাথে মারা যায়। শুড বি মিক্সড উইথ দ্য সয়েল অ্যাজ মাচ অ্যাজ পসিবল, মানে সবসময় চেষ্টা করতে হবে কি মাটির সাথে এটা ভালোভাবে হচ্ছে মিশিয়ে দেওয়ার জন্য। ইউরিয়া শুড নট বি অ্যাপ্লাইড ইন সয়েল স্ট্যান্ডিং ওয়াটার, মানে মাটিতে যেখানে পানি বেঁধে আছে এইরকম জায়গায় কখনো ইউরিয়া অ্যাপ্লাই করা যাবে না। জিঙ্ক এবং ফসফরাস, জিঙ্ক অ্যান্ড ফসফরাস শুড নট বি অ্যাপ্লাইড টুগেদার, বলেন তো কেন একসাথে অ্যাপ্লাই করা যাবে না জিঙ্ক এবং ফসফরাস? আপনাদের মনে আছে কিনা, ফসফরাস যদি বেশি হয় তাহলে সে কি করে, সে হচ্ছে জিঙ্কের আপটেককে হচ্ছে বাধা দেয়। তার মানে আপনার ওই যেমন নিউট্রিয়েন্ট এখানে কিন্তু পড়ে আসে, একটু দেখবেন আপনি যে ফসফরাসের পরিমাণ যদি মাটিতে বেশি থাকে তাহলে সে জিঙ্ক যে নিউট্রিয়েন্টটা আছে ওইটাকে আপটেক করতে বাধা দেয়। এই জন্য বলছে জিঙ্ক আর ফসফরাস এই ফার্টিলাইজার একসাথে কখনো অ্যাপ্লাই করা যাবে না। অর্গানিক ফার্টিলাইজার শুড বি অ্যাপ্লাইড অ্যাট লিস্ট 15 to 20 days before sowing, সোয়িং এর 15 থেকে 20 দিন আগে অর্গানিক ফার্টিলাইজার এগুলো দিতে হবে। আর ফোলিয়ার স্প্রে গুড ফর ট্রেন্স এলিমেন্ট স্পেশালি ফর হর্টিকালচারাল ক্রপ, মানে হর্টিকালচারাল যে ক্রপগুলো আছে মানে শাক সবজি জাতীয় যে ক্রপগুলো আছে সেখানে ফলিয়ার স্প্রে গুলো করাটাই হচ্ছে সব থেকে ভালো, মানে সরাসরি এখানে না দিয়ে স্প্রে আকারে দিলে সেটা সব থেকে ভালো হয়। তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু এমসিকিউ হতে পারে। এবার আসি ক্লাসিফিকেশন অফ ফার্টিলাইজার। ফার্টিলাইজারকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে একে হচ্ছে ক্লাসিফাই করা গেছে। তো প্রথমে হচ্ছে সেটা হচ্ছে কি বেসড অন অরিজিন, উৎপত্তির উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনঅর্গানিক বা কেমিক্যাল, আমরা আগে দেখলাম ইনঅর্গানিক বা কেমিক্যাল ফার্টিলাইজার, অর্গানিক বা হচ্ছে ম্যানুর, আর একটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। এখন এগুলো আমরা একটু উদাহরণ পড়তে হবে। তাই উদাহরণগুলো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। সরি, আমি উদাহরণগুলো এখানে একটু লিখে দিই যে ইনঅর্গানিক যেগুলো, ইনঅর্গানিক কেমিক্যাল যেমন ধরেন ইউরিয়া, টিএসপি, এমওপি, এইগুলো হচ্ছে আমার ইনঅর্গানিক। অর্গানিক হচ্ছে কোনগুলো, ফার্ম ইয়ার্ড ম্যানার, তারপরে হচ্ছে আপনার বোন মিল, তারপর হচ্ছে গ্রিন ম্যানিউর, এগুলো আমি একটা লিস্ট দিব। আর বায়ো ফার্টিলাইজার কোনগুলো, বায়ো ফার্টিলাইজার হচ্ছে বায়ো মানে কি জানি জীব, তাহলে জৈব যে ফার্টিলাইজার গুলো আমার আছে, তার মানে দেখেন এই যে রাইজোবিয়াম ফার্টিলাইজার। তো বায়ো ফার্টিলাইজারটা আমাদের আজকের টপিকসে আছে, আমরা সেখানে পড়তাম, আমরা এখানে একটু উদাহরণ জেনে রাখি, রাইজোবিয়াম ফার্টিলাইজার। এরপর আসছে নিউট্রিয়েন্ট কন্টেন্টের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল ফার্টিলাইজার, একটা হচ্ছে কমপ্লেক্স বা মাল্টি নিউট্রিয়েন্ট। তাহলে সিঙ্গেল মানে যে ফার্টিলাইজার থেকে একটা মাত্র নিউট্রিয়েন্ট আসবে, যেমন হচ্ছে আমরা যদি বলি ইউরিয়া, তাহলে ইউরিয়ার মধ্যে একটা মাত্র উপাদান আছে সেটা হচ্ছে কি নাইট্রোজেন। আর কমপ্লেক্স মানে ধরুন আমরা যদি বলি ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট, তাহলে এর মধ্যে কি অ্যামোনিয়াম মানে নাইট্রোজেন আছে, আর ফসফেট হচ্ছে আমার পটাশিয়াম, ডায়ামিনাম ফসফেট, এখানে হচ্ছে পটাশিয়াম, নাইট্রোজেন এবং পটাশিয়াম সার আমি এখানে হচ্ছে পেতে পারি। তাহলে এটা হচ্ছে মাল্টি নিউট্রিয়েন্ট। আর একটা হচ্ছে কি মিক্সড ফার্টিলাইজার হচ্ছে কি দুই তিনটা ফার্টিলাইজার আমি একসাথে মিশা যদি অ্যাপ্লাই করি সেটাকে বলা হয় হচ্ছে মিক্সড ফার্টিলাইজার। এটা হচ্ছে অনেক সময় নিউট্রিয়েন্ট কন্টেন্টের মধ্যে একটা ভাগ হিসেবে ধরা হয় যে মিক্সড ফার্টিলাইজার। তাহলে নিউট্রিয়েন্ট কন্টেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে মাল্টি নিউট্রিয়েন্ট। আর অরিজিন হচ্ছে তিনটা, ইনঅর্গানিক, অর্গানিক আর হচ্ছে বায়ো ফার্টিলাইজার। এরপর আসে সয়েল রিয়াকশন মানে সয়েলের সাথে কিভাবে রিয়াক্ট করে, সেটা হচ্ছে অ্যাসিডিক, বেসিক আর হচ্ছে নিউট্রাল। তো অ্যাসিডিক মানে যেগুলো হচ্ছে অম্লীয় সার, সেটা হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এইগুলো হচ্ছে আমার অ্যাসিডিক সার। বেসিক সার কোনগুলো, সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট। আর নিউট্রাল হচ্ছে দেখেন সিঙ্গেল সুপার ফসফেট,
টিএসপি, এমওপি। এরপরে কি আছে দেখি, এরপরে আছে হচ্ছে ফিজিক্যাল রেট। ফিজিক্যাল রেট অনুযায়ী এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সলিড ফার্টিলাইজার আর একটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। তাহলে যেটা হচ্ছে আমরা সরাসরি সলিড আকারে ফিল্ডে অ্যাপ্লাই করি, যেমন হচ্ছে আপনার হচ্ছে ইউরিয়া, যেটা আমরা সলিড আকারে দিই। এখন আপনি যদি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এটাকে দিতে হয়, তখন এটা কিন্তু লিকুইড আকারে আমার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমার লিকুইড আর এটা হচ্ছে সলিড। তাহলে ফিজিক্যাল রেট অনুযায়ী হচ্ছে দুই প্রকার। তাহলে আমরা টোটাল চারটা, একটা অরিজিন, একটা হচ্ছে আপনার সরি নিউট্রিয়েন্ট কন্টেন্ট, একটা হচ্ছে অরিজিন, একটা নিউট্রিয়েন্ট কন্টেন্ট, একটা সয়েল রিঅ্যাকশন, আর একটা হচ্ছে ফিজিক্যাল রেট। এই অনুযায়ী ফার্টিলাইজারগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ভাগগুলো মনে রাখবেন এবং প্রত্যেকটির হচ্ছে উদাহরণ পড়বেন, উদাহরণ, প্রত্যেকটি হচ্ছে উদাহরণ পড়বেন, কারণ উদাহরণ থেকে আমার প্রশ্ন আসতে পারে। এরপর দেখেন অর্গানিক ফার্টিলাইজার, আমি যেটা একটু আগে বলছিলাম। এখন এখানে আপনাদের একটা শখ দিয়েছি, শখ দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমার এত কিছু পড়তে হবে। আপনারা শুধুমাত্র দেখেন এই যে নাম, একটা নেম আর একটা নেম, শুধুমাত্র অর্গানিক ফার্টিলাইজারের নামগুলো পড়বেন। কাউডাং, ফার্মইয়ার্ড ম্যানোর, কম্পোস্ট, হ্যাঁ, তারপরে কম্পোস্টের ভিতরে বিভিন্ন রকম কম্পোস্ট আছে, তারপরে ড্রাইড ব্লাড, ইউরিন, বোন মিল ইত্যাদি ইত্যাদি, তার জাস্ট নামগুলো আপনারা পড়বেন। এখন পড়ার পরে দেখেন এদের এইগুলো সবগুলোর মধ্যে কিন্তু এনপিকে, মানে সব ধরনের ফার্টিলাইজার এর মধ্যে কিন্তু আমার আছে, মানে নিউট্রিয়েন্ট আছে, এনপিকে। আমরা এটাকে বলছিলাম না যে সিঙ্গেল আর হচ্ছে কমপ্লেক্স, তো এখান থেকে এটা কিন্তু সিঙ্গেল না, এর ভিতরে হচ্ছে ম্যানুরের ভিতরে আমার একের অধিক নিউট্রিয়েন্ট থাকতে পারে, তো এখানে এনপিকে আছে, এছাড়া কিন্তু আরো অন্যান্য নিউট্রিয়েন্ট থাকতে পারে। তাহলে আপনারা এখান থেকে শুধুমাত্র নামগুলো পড়বেন, শুধুমাত্র এই নামগুলো পড়বেন, এই উপাদান কোনো কিছু পড়ার দরকার নাই। এবার আসে হচ্ছে কেমিক্যাল অর ইনঅর্গানিক ফার্টিলাইজার ফর্মুলা এন্ড হচ্ছে পার্সেন্ট। এইখানে আমার লাগবে, আমি এখানে আপনাদের একটু দাগিয়ে দিচ্ছি। যেমন দেখেন ইউরিয়া, ইউরিয়ার সংকেতটা গুরুত্বপূর্ণ সংকেত, সেই সাথে হচ্ছে ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত, 46%, এইটা আপনারা ভালো করে পড়বেন। সেই সাথে হচ্ছে এখান থেকে আর কি কি পড়বেন দেখেন, এখান থেকে আমি বলছি ডিএপি, হ্যাঁ, ডিএপি, তারপরে মোনো অ্যামোনিয়াম ফসফেট, এই যেগুলো স্টার দিচ্ছি এইগুলো সংকেত পড়বেন। সেই সাথে হচ্ছে নাইট্রোজেন কি পরিমাণ আছে সেটা হচ্ছে আপনারা একটু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো। অনেক সময় পরীক্ষাতে ট্রিপল সুপার ফসফেটের সংকেত আসে, ডায়ামোনিয়াম ফসফেটের সংকেত আসে, হ্যাঁ, তো আমার এই সংকেতগুলো মনে রাখবেন আর কি, বাকিগুলো দরকার না, আমি যেগুলো এক্সট্রা দিচ্ছি এইগুলো পড়বেন। এরপর এইগুলো ছিল সব আমার কি নাইট্রোজেন ফার্টিলাইজার। এরপর আসে হচ্ছে ফসফরাস ফার্টিলাইজার। ফসফরাস ফার্টিলাইজারের মধ্যে আছে সিঙ্গেল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ঠিক আছে, ডাই অ্যামোনিয়াম ফসফেট। আচ্ছা, আমি একটু মনে হয় এখানে ভুল করছি, আমি একটু শুধরাই নিচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে দেখেন এই যে ডায়ামিনিয়াম ফসফেট, এখানে হচ্ছে আমি পটাশিয়াম, ফসফরাস হবে, নাইট্রোজেন এবং ফসফরাস। ডায়ামিনিয়াম ফসফেট, এখানে হচ্ছে আমার যে নিউট্রিয়েন্ট থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস। আসলে একটানা বলে যেতে গেলে মানে অনেক সময় মিস হয়ে যায় আর কি, তো মানে নর্মালি অসুবিধা হয় না, কিন্তু হচ্ছে যে নাইট্রোজেনের ডায়ামিনিয়াম ফসফেট, এটা হঠাৎ করে মাথায় যেন আসছিল যে পটাশিয়াম, এই জন্য আসলে পটাশিয়াম বলে ফেলছি, তো এখন এখানে দেখে কিন্তু শিওর হলাম আর কি। ডায়ামিনিয়াম ফসফেটের যে সংকেতটা আছে এখানে, এই সংকেতটা পড়বেন, ট্রিপল সুপার ফসফেটের সংকেত পড়বেন আর সিঙ্গেল সুপার ফসফেটের সংকেত পড়বেন। পরিমাণটা পড়বেন হচ্ছে টিএসপি তে আমার ফসফরাসের কত পার্সেন্ট, 48%। তারপরে ডিএপি, ডায়ামিনিয়াম ফসফেটের কত পার্সেন্ট, 54%। তাহলে এই উপাদানগুলো হচ্ছে আপনি এখান থেকে পড়ুন, যেগুলো আমি হচ্ছে স্টার চিহ্ন দিয়েছি, এগুলো সংকেত এবং পরিমাণ। এরপর আসে হচ্ছে পটাশ ফার্টিলাইজার। পটাশের মধ্যে হচ্ছে এমওপি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এমওপি। এমওপির মধ্যে পটাশিয়ামের পরিমাণ কত, 60%। এমওপির মধ্যে K2O, এটা হচ্ছে 60%। দেখেন শুধু পটাশিয়াম হচ্ছে 48 আছে, কিন্তু প্লান্ট সবসময় কি হিসেবে নেয়, আয়ন হিসেবে নেয় না, তাহলে আয়ন হিসেবে কতটুকু আছে, আয়ন হিসেবে আছে 60%। এই জন্য এই 60% হচ্ছে প্লান্ট আপটেক করতে পারে। আর এখান থেকে হচ্ছে আপনি পড়বেন সালফেট, পটাশ, পটাশিয়াম নাইট্রেট, এগুলো আর পটাশিয়াম নাইট্রেট একটু একটু পড়বেন, আর দরকার নাই। এরপর হচ্ছে সালফার। সালফারের ভিতরে পড়বেন হচ্ছে জিপসাম, হ্যাঁ, জিপসাম। জিপসামের ভিতরে দেখেন কি কি আছে, ক্যালসিয়াম আছে 33% এবং সালফার আছে হচ্ছে 18%, জিপসাম পড়বেন। আর হচ্ছে যে সিঙ্গেল সুপার ফসফেট, এটা আপনি আগেও পড়ে আসছেন, এখানে একবার হচ্ছে একটু পড়ে নিলে, জিপসাম, অ্যামোনিয়াম সালফেট আর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। তাহলে এই হচ্ছে আমাদের যে ফার্টিলাইজার এবং ম্যানুয়াল গুলো পড়লাম। তাহলে আমরা এখান থেকে কি পড়লাম, ফার্টিলাইজারকে কিভাবে ভাগ করা যায় এবং কোনটা কোন ফার্টিলাইজার, তাহলে কোনটা অর্গানিক, কোনটা ইনঅর্গানিক, কোনটা সলিড ফর্ম, কোনটা লিকুইড ফর্ম, হ্যাঁ, কোনটা অ্যাসিডিক, কোনটা বেজ, এগুলো আমরা কিন্তু আশা করি বুঝতে পারবো। অ্যাসিডিকের মধ্যে আপনি তো বুঝবেনই যে যেগুলো হচ্ছে যার যার মধ্যে হচ্ছে আপনার নাইট্রোজেন থাকে, সেইগুলো নর্মালি কিন্তু হচ্ছে অ্যাসিডিক ফার্টিলাইজার হিসেবে হচ্ছে কাজ করে, ঠিক আছে? তাহলে এই উদাহরণগুলো মূলত আপনারা একটু মুখস্থ করবেন, আর এই সব থেকে আমি যেগুলো চিহ্ন দিয়ে দিচ্ছি এইগুলো মুখস্থ করবেন।
এবার আসে ফার্টিলাইজার ক্যান বি অ্যাপ্লাইড ইন টু ফর্ম। ফার্টিলাইজারকে অ্যাপ্লাই করা হচ্ছে দুইটা ভাবে, একটা হচ্ছে সলিড ফর্মে আর একটা হচ্ছে লিকুইড ফর্মে। সলিড ফর্ম আর একটা হচ্ছে লিকুইড ফর্ম। সলিড ফর্মের ভিতরে আবার বিভিন্ন প্রকার সিস্টেম আছে। একটা হচ্ছে ব্রডকাস্টিং, মানে সরাসরি আপনি সেটাই দিবেন। একটা হচ্ছে প্লেসমেন্ট, মানে একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে দিবেন। একটা হচ্ছে লোকালাইজড প্লেসমেন্ট, মানে আরো সংক্ষিপ্ত জায়গা, মানে একটা হচ্ছে একটা জায়গায় দিলেন মানে একটু বড় জায়গা। আর লোকালাইজড প্লেসমেন্ট মানে আরো নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে যেটা দিবেন সেটা হচ্ছে লোকালাইজড প্লেসমেন্ট। আর লিকুইডেড কিভাবে করা যাবে সেটা হচ্ছে স্ট্যাটার্ড সলিউশন, মানে সলিউশন তৈরি করবেন, করে সেটাকে স্প্রে করবেন। অ্যাপ্লিকেশন ইন ইরিগেশন ওয়াটার, ইরিগেশন ওয়াটারের সাথে অ্যাপ্লাই করবেন। ডিরেক্ট অ্যাপ্লিকেশন ইন সয়েল, সরাসরি সয়েলে দিবেন, অথবা ইনজেক্ট আকারে দিবেন। আর একটা হচ্ছে ফোলিয়ার অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আমরা স্প্রে করি, এটা হচ্ছে ফোলিয়ার অ্যাপ্লিকেশন। তাহলে এই হচ্ছে দুইটা ভাবে ভাগ করা যায় এবং এর বিভিন্ন রকমের পদ্ধতি আছে। এখন আমরা মূলত এইখান থেকে গুরুত্বপূর্ণ যে পদ্ধতিগুলো আছে সেইগুলো আমরা জানবো, তার সুবিধা অসুবিধা এগুলো জানবো। এবং আপনার পরীক্ষা যেভাবে আসবে যে কোনো একটা ক্রপ দিয়ে দেবেন, ধরেন রাইস, রাইসে আপনি ইউরিয়া সারটা কোন পদ্ধতিতে রাইসে হচ্ছে আপনি দিবেন, সেটা কি ব্রডকাস্টিং আকারে দিবেন, নাকি ফোলিয়ার অ্যাপ্লিকেশন করবেন, নাকি প্লেসমেন্ট করবেন, এইভাবে হচ্ছে আমাদের পরীক্ষাতে আসবে। তাহলে প্রথমে আমরা আসি, দেখেন অ্যাপ্লিকেশন ইন সলিড ফর্ম। তো যেটা হচ্ছে ব্রডকাস্টিং, এই ব্রডকাস্টিং এর মধ্যে আবার হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে টপ ড্রেসিং বা সাইড ড্রেসিং, আর একটা হচ্ছে বেসাল অ্যাপ্লিকেশন। তাহলে ব্রডকাস্টিংটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে টপ ড্রেসিং বা সাইড ড্রেসিং, আর একটা হচ্ছে বেসাল অ্যাপ্লিকেশন। তারপরে আমার ছিল কি সলিড অ্যাপ্লিকেশনের মধ্যে ছিল প্লেসমেন্ট। প্লেসমেন্টের মধ্যে একটা আছে দেখেন প্লাউসোল, একটা ডিপ, আর একটা হচ্ছে সাবসয়েল। তিনটা পদ্ধতি, একটা হচ্ছে প্লাউসোল, একটা হচ্ছে ডিপ, আর একটা হচ্ছে সাবসয়েল। এরপর হচ্ছে লোকালাইজড প্লেসমেন্ট। লোকালাইজড প্লেসমেন্টের মধ্যে একটা আছে কি কন্ট্রোল, একটা আছে ব্যান্ড, একটা হচ্ছে পকেট, আর একটা হচ্ছে প্লেট। তাহলে এই নামগুলো কিন্তু আমার মুখস্থ করতে হবে। আমি বলছিলাম যে আজকের টপিকগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিউট্রিয়েন্ট এবং হচ্ছে ফার্টিলাইজার, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ এবং মুখস্থ করার বিষয় কিন্তু অনেক আছে। তো এইগুলো আমি অনেক সুন্দর করে কিন্তু মানে যাতে আপনার মুখস্থ করতে কষ্ট নয় করে গুছাই দিচ্ছি। আপনার কাজ শুধু এটা সুন্দর করে মুখস্থ করা, হ্যাঁ, খাতায় লিখে লিখে মুখস্থ করবেন। কারণ দেখেন আমি একটু একটা কথা বলি, আপনারা যে যদি শুধু স্লাইডটাই পড়েন, স্লাইডটা আসলে সম্পূর্ণ না। এবং হচ্ছে যেহেতু 49তম এটাই এমসিকিউ সর্বপ্রথমে আসছে বিসিএস এর জগতে আর কি। তো এটা কিন্তু আসলে কেউই এক্সাক্ট জানে না যে কোশ্চেন কোন জায়গা থেকে আসবে। তবে আমি যে স্লাইড যেটা তৈরি করি সেটা তো কয়েকটা বই হিসাব থেকে তৈরি করি এবং হচ্ছে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি একটু অ্যানালাইসিস করি যে কোন ধরনের প্রশ্ন আসে, তার বেসিসেই কিন্তু আমি এই স্লাইডগুলো তৈরি করি। এবং আমাদের তো একটা সিলেবাস দেওয়া আছে যে কোন কোন টপিক, তাহলে সেই টপিকগুলো আমি এখানে কিন্তু নিয়ে আসছি। তো আমার মনে হয় যে আপনি যদি স্লাইডটা ভালো করে পড়েন তাহলে এখান থেকে আপনি অধিকাংশ প্রশ্নের উত্তর করতে পারবেন। আর যেগুলো কমন বাদবে না সেগুলো কিন্তু আপনি ওই অপশন বাদ দিয়ে, যেহেতু আপনি অনেক কিছুই পড়ছেন, তখন আপনি অপশন বাদ দিয়ে কিন্তু একটা উত্তর গেস করতে পারবেন। তো আশা করি এই যারা ধরেন সময় কম পাচ্ছেন আর কি, তারা অ্যাটলিস্ট এই স্লাইডটা খুব ভালো করে পড়ে যান। আর যারা ধরেন সময় পাচ্ছেন তারা অবশ্যই অনার্সের যে 4 বছরে আপনি যে টপিকস গুলো খুঁজে খুঁজে সেই টপিকস অনুযায়ী পড়ে যান আর কি, তাহলে আশা করি ভালো হবে। আর এইখানে এবার আমি পড়াতে আসি যে এইখানে যে সিস্টেমগুলো বললাম আমি সবগুলো বাংলায় একটু সংক্ষেপে বলছি। দেখেন টপ ড্রেসিং অর সাইড ড্রেসিং। তো এটা হচ্ছে ব্রডকাস্টিং, মানে হচ্ছে আমরা এমনি বললাম যে কি যে বড় এলাকায় ছিটাইয়ে দেওয়া। তো একটা হচ্ছে কি টপ, মানে উপর থেকে আপনি ছিটাই দিবেন, আর একটা হচ্ছে সাইড, মানে দুইটি আপনি একটু যদি রো করেন তাহলে রোর মাছ দিয়ে দিয়ে আপনি হচ্ছে ওইটাকে যদি দিয়ে যান তাহলে সেটার নাম হচ্ছে কি সাইড ড্রেসিং। এরপর হচ্ছে প্লাউসল। প্লাউসল হচ্ছে কি আমরা যখন যে লাঙ্গল চালাই, লাঙ্গল চালাই যখন ডিপ হয় ওই রকম ডিপে যদি আপনি ফার্টিলাইজার দেন সেটা নাম হচ্ছে কি প্লাউসল। ডিপ হচ্ছে জাস্ট একটা নির্দিষ্ট একটা ডিপে মাটির নিচে দেওয়া, আর সাব সয়েল মানে জাস্ট মাটির মানে আপার সয়েলের নিচে যদি দেন সেটাকে বলা হচ্ছে কি সাব সয়েল প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হচ্ছে কি যে আপনার হচ্ছে প্লান্টের জাস্ট আশেপাশে আপনি যদি ফার্টিলাইজারটা দেন তাহলে প্লান্টটা খুব সহজে হচ্ছে সে আপটেক করতে পারে। আর লোকালাইজড প্লেসমেন্ট মানে কি, এটা হচ্ছে কি আরো স্পেসিফিক, হ্যাঁ, এটা হচ্ছে আরো স্পেসিফিক। যেমন হচ্ছে কন্ট্রোল, মানে একেবারে প্লান্টের একেবারে খুব কাছাকাছি জায়গায় দিতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল। এরপর হচ্ছে পকেট বা স্পট আকারে, মানে ওইখানে আপনি কি একটা প্যাকেট মতো করে এখানে দিবেন। প্লেট মানে হচ্ছে গ্রানুলার আকারে। এইগুলো হচ্ছে আপনি যদি এইভাবে দেন তাহলে সেটা আরো খুব সহজেই সে গ্রহণ করতে পারবে। তাহলে এইগুলো নিয়ে আমরা একটু এখন বিস্তারিত দেখবো। প্রথমে আসি ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং মেথডটা মূলত হচ্ছে কি জিনিস, স্প্রেডিং ফার্টিলাইজার ইউনিফর্মলি ওভার দ্য সয়েল সারফেস। সয়েল সারফেসের উপরে জাস্ট আপনি ছড়াই দিবেন ফার্টিলাইজারটা। ইট ইজ দ্য সিম্পল অ্যান্ড চিপ বাট লেস এফিশিয়েন্ট। কারণ কি এখানে অধিকাংশ মানে ফার্টিলাইজারটা হচ্ছে নষ্ট হয়ে যায় ডিউ টু দ্য নিউট্রিয়েন্ট লস আনইভেন ডিস্ট্রিবিউশন।
তাহলে এটা হচ্ছে ইউনিফর্মলি যখন আপনি মাটির উপর ছড়াই দিবেন তার নাম হচ্ছে ব্রডকাস্টিং। অ্যাডভান্টেজ গুলো কি? এটা হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি মেথড, এটা হচ্ছে টাইম সেভিং এবং হচ্ছে ইউজফুল ফর ক্লোজলি শোন ক্রপস। ক্লোজলি শোন মানে ধরেন যে রাইস, তারপরে হচ্ছে আপনার হুইট, দেখবেন যে আসলে রাইস ফিল্ডে কি করে ইউরিয়া নেবে ছিটাই দেয়, এটার নামই হচ্ছে কি ব্রডকাস্টিং। ক্যান বি ডান ম্যানুয়ালি অর মেকানিক্যালি, লো লেবার কস্ট কম্পেয়ার টু দা প্লেসমেন্ট মেথড। প্লেসমেন্ট মেথডের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এটা হচ্ছে লেবার কস্টটা খুবই কম। ডিসঅ্যাডভান্টেজটা কি? ওই যে নিউট্রিয়েন্ট লস্ট থ্রো ভোলাটাইলাইজেশন, লিসিং এবং হচ্ছে রান অফ মানে হচ্ছে ধুয়ে চলে যাওয়া। আনইভেন ডিস্ট্রিবিউশন ইফ নট ডান প্রপারলি, তার মানে এটা এখানে যদি আপনি ঠিকভাবে ডিস্ট্রিবিউশন না করতে পারেন তাহলে কিন্তু সব প্লান্টগুলো এই নিউট্রিয়েন্টটা ঠিকভাবে পাবে না। হায়ার চান্সেস অফ উইড গ্রোথ, এটা একটা গুরুত্বপূর্ণ। উইডটা হচ্ছে বেশি জন্মের, কারণ যেহেতু জমিতে আপনার নিউট্রিয়েন্ট সারা জমিতে আপনি সোয়া দিচ্ছেন, সেহেতু সেখানে উইড গ্রো করবে বেশি। লসেস ইন লাইট বা স্যান্ডি সয়েল ডিউ টু দ্য লিসিং, কারণ স্যান্ডি সয়েলে সব থেকে লিসিং হয়, মানে ইরিগেশন দিলে সেটা লিস হয়ে যায় এবং নিউট্রিয়েন্ট দিলে কিন্তু সেটা লিস হয়ে যায়, সব থেকে বেশি পরিমাণ লিস হয়েছে স্যান্ডি সয়েলে। তাহলে আপনি স্যান্ডি সয়েলে কিন্তু এই পদ্ধতিতে মানে ব্রডকাস্টিং করতে পারবেন না। নট সুইটেবল ফর ফটোফসফেটিক ফার্টিলাইজার, নট সুইটেবল ফর ফটোফসফেটিক ফার্টিলাইজার। তাহলে এটা হচ্ছে দেখেন ফসফেটিক ফার্টিলাইজারের ক্ষেত্রে যদি ফসফেটিক ফার্টিলাইজার হয় তাহলে আপনি এই ব্রডকাস্টিং পদ্ধতিতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ক্যান ইউজ ফার্টিলাইজার বার্ন, এবং এই যদি ব্রডকাস্টিং পদ্ধতিতে আপনি এটা অ্যাপ্লাই করেন তাহলে ফার্টিলাইজার বাড়ানো হবে, কারণ কি ফার্টিলাইজার অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাওয়ার কারণে প্লান্টের পাতাগুলো হচ্ছে আপনার পুড়ে যাবে, এটাকে বলা হচ্ছে কি ফার্টিলাইজার বার্ন। তাহলে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আর উপরগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের পরিমাণটা হচ্ছে সব থেকে বেশি। এখন এই বেজাল ব্রডকাস্টিং এর মধ্যে আমার কি কি ছিল? একটা ছিল বেজাল অ্যাপ্লিকেশন, একটা ছিল টপ ড্রেসিং, একটা ছিল হচ্ছে সাইড ড্রেসিং। দেখেন বেজাল অ্যাপ্লিকেশনটা কি? যে বেজাল অ্যাপ্লিকেশন ইজ দ্য প্র্যাকটিস অফ দ্য অ্যাপ্লাইং ফার্টিলাইজার টু দ্য সয়েল বিফোর অর অ্যাট দ্য টাইম অফ প্লান্টিং। তার মানে এটা হচ্ছে কি যে আপনি মানে হচ্ছে সিড মানে প্লান্ট লাগানোর আগে অথবা প্লান্ট লাগানোর সময়ে এইভাবে হচ্ছে আপনি বেসাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ফার্টিলাইজারটা দিতে পারবেন। এটা হচ্ছে কি বেসাল অ্যাপ্লিকেশন। আমি মূল কথাটা বলে যাচ্ছি। আর টপ ড্রেসিং হচ্ছে কি যখন ক্রপটা হচ্ছে দাঁড়ায় যাবে, মানে মোটামুটি সে এস্টাবলিশড হয়ে গেছে, দাঁড়ায় গেছে, তখন আপনি টপ ড্রেসিং পদ্ধতিতে ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে পারবেন। আর সাইড ড্রেসিংটা হচ্ছে কি রো ক্রপের ক্ষেত্রে রো ক্রপের বাঁশ দিয়ে আপনি হচ্ছে ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করতে পারবেন। খুব সহজে বোঝার জন্য আমি সংক্ষেপে এখানে লিখছি যে বেচাল হচ্ছে এক শোয়িং বা ট্রান্সপ্লান্টিং, টপ ড্রেসিং হচ্ছে অন স্ট্যান্ডিং ক্রপের ক্ষেত্রে, আর সাইড ড্রেসিংটা হচ্ছে বিসাইড দ্য ক্রপ রো, মানে দুইটা রোড মাঝ বরাবর হচ্ছে সাইড ড্রেসিং এর মাধ্যমে ফার্টিলাইজার অ্যাপ্লাই করা। তাহলে এটা হচ্ছে আমাদের বেজাল অ্যাপ্লিকেশন। 2 নাম্বার আছে হচ্ছে প্লেসমেন্ট। আমরা সবগুলোই কিন্তু যে সলিড পদ্ধতিতে, হ্যাঁ, সলিড যে ফার্টিলাইজার কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা। প্লেসমেন্টটা হচ্ছে কি দেখেন, প্লেসমেন্ট মেথড মিনস অ্যাপ্লাইং ফার্টিলাইজার ইন স্পেসিফিক পজিশন ইন দ্য সয়েল ক্লোজ টু দ্য প্লান্ট রুট। তার মানে কি একটা স্পেসিফিক একটা জায়গায় আপনি ফার্টিলাইজারটা দিবেন এবং এটা প্লান্ট রুটের খুবই কাছাকাছি। এর সুবিধাগুলো কি? হায়ার ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি, যেহেতু আপনি প্লান্ট রুটের কাছাকাছি দিচ্ছেন সেহেতু ফার্টিলাইজার এফিসিয়েন্সিটা হবে অনেক বেশি। লসেস থ্রো আপটেক বাই উইডস ওয়াশিং ভোলাটাইলাইজেশন কুড বি এলিমিনেটেড টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট। যেমন ব্রডকাস্টিং এর ক্ষেত্রে আপনার কিন্তু অনেক পরিমাণ লস হয়ে যাচ্ছিল, কিন্তু আপনি যখন প্লেসমেন্টে দিবেন তখন কিন্তু এই উইডে বেশি আপটেক করতে পারবে না এবং ওয়াশিং এর মাধ্যমে কিন্তু খুব বেশি নষ্ট হতে পারবে না, কারণ আপনি একেবারে প্লান্টের রুটের কাছাকাছি দিচ্ছেন, এজন্য প্লান্ট খুব সহজেই ওইটা হচ্ছে গ্রহণ করতে পারবে। ডিসঅ্যাডভান্টেজটা কি? ইফ প্লেস টু ক্লোজ টু সিড, এটা হচ্ছে সিডের খুব কাছাকাছি দিতে হয়, কাছাকাছি দেওয়ার কারণে যদি অতিরিক্ত হয়ে যায় তখন মেক অর জার্মিনেশন ইনজুরি অর রুট বার্ন। তার মানে ফার্টিলাইজারটা কিন্তু আমরা ওই যে প্রিন্সিপালের এখানে পড়ছিলাম যে খুব কাছাকাছি এটা দেওয়া যাবে না, তো যেহেতু প্লেসমেন্টটা আমার কাছাকাছি দিতে হয়, এটা যদি আপনি মেইনটেইন করতে না পারেন যে কত কাছে, তাহলে কিন্তু আপনার সিডের জার্মিনেশনটা হবে না এবং সিড বার্ন এটা হয়ে যাবে। নট সুইটেবল ফর ক্লোজলি শোন ক্রপ লাইক হুইট অর রাইস, তার মানে যেগুলো খুব কাছাকাছি লাগানো হয় সেই ক্রপের ক্ষেত্রে আপনি প্লেসমেন্ট ব্যবহার করতে পারবেন। এটা মোটামুটি ভালো হয় কোথায়? মেইজ, সুগার ক্যান, কটন, এই সকল প্লান্টের ক্ষেত্রে প্লেসমেন্ট পদ্ধতিটা সব থেকে ভালো। এই প্লেসমেন্টের ভিতরে আমরা একটা করবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, প্লাউ সোল প্লেসমেন্ট। দেখেন এই যে মেশিনের মাধ্যমে এখানে প্রথমে গর্ত করা হচ্ছে এবং এর ভিতরে হচ্ছে আমার ফার্টিলাইজারটা আছে, এই গর্ত করে ফার্টিলাইজারটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এটার নাম হচ্ছে প্লাউ সোল প্লেসমেন্ট। প্লাউ সোল প্লেসমেন্ট ইজ এ লোকালাইজড ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন মেথড হোয়ার দ্য ফার্টিলাইজার ইজ প্লেসড ডিরেক্টলি ইন দ্য লোয়ার লেয়ার অফ দ্য সয়েল, লোয়ার লেয়ার অফ দ্য সয়েল। এর সুবিধাগুলো কি কি? মিনিমাইজ দ্য ফার্টিলাইজার ওয়েস্টেজ, প্রমোটস দ্য বেটার প্লান্ট গ্রোথ, ইমপ্রুভ দ্য নিউট্রিয়েন্ট ইউজ এফিসিয়েন্সি, এটা হচ্ছে এর সুবিধা, হ্যাঁ, বা অ্যাডভান্টেজ।
এরপর আসে লোকালাইজড প্লেসমেন্ট। আগেটা ছিল শুধু প্লেসমেন্ট, এটা হচ্ছে লোকালাইজড প্লেসমেন্ট। দেখেন লোকালাইজড প্লেসমেন্ট ইজ দ্য মেথড অফ অ্যাপ্লাইং ফার্টিলাইজার ইন স্পেসিফিক লোকেশন অফ দ্য সয়েল। আগেটা ছিল কি জাস্ট হচ্ছে একটা জায়গায় আপনি দিবেন, আর এটা হচ্ছে কি ভেরি স্পেসিফিক। আমরা লিখতে পারি যে ভেরি স্পেসিফিক লোকেশন অফ দ্য সয়েল। এই দুইটার মধ্যে আমরা পার্থক্য দেখাবো একটু পরে। তো এর সুবিধাগুলো কি কি? সুবিধা হচ্ছে হায়ার ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি। আগেরটা ছিল হচ্ছে ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সি অনেক বেশি, এটা হচ্ছে হায়ার। এবার রিডিউস দ্য ফিক্সেশন অফ ফসফরাস এবং পটাশিয়াম। এখানে হচ্ছে ফসফরাস এবং পটাশিয়ামের যে ফিক্সেশন এটা হচ্ছে কমে যায়, এবং লেস উইড গ্রোথ। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ইফ প্লেস টু ক্লোজ টু সিড, ওই একই হচ্ছে সমস্যা যে সিড জার্মিনেশনে ইনজুরি হতে পারে এবং সিড রুট বার্ন হতে পারে, নট সুইটেবল ফর ক্লোজলি শোন ক্রপ। এখন দেখেন প্লেসমেন্ট আর লোকালাইজড প্লেসমেন্ট এই দুইটা আপনাদের কাছে মানে ঠিক ক্লিয়ার হচ্ছে না, এজন্য আমি এখানে দেখেন এর একটা পার্থক্য নিয়ে আসছি। আগে পার্থক্য করে দেখে আসি প্লেসমেন্ট আর লোকালাইজড প্লেসমেন্টটা দেখি। দেখেন ফার্টিলাইজার ইজ অ্যাপ্লাইড ইন এ স্পেসিফিক পজিশন, আর এখানে ফার্টিলাইজার ইজ অ্যাপ্লাইড ইন এ স্মল কনসেন্ট্রেট স্পট নিয়ার দ্য সিড অর রুট জোন। তার মানে প্লেসমেন্টের মতনই হচ্ছে লোকালাইজড প্লেসমেন্ট, কিন্তু লোকালাইজড প্লেসমেন্ট হচ্ছে কি আরো সংক্ষিপ্ত জায়গার ভিতরে আপনি ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করবেন, আর প্লেসমেন্টটা হচ্ছে কি লোকালাইজ থেকে আরেকটু বড় এরিয়ার মধ্যে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। প্লেসমেন্টটা কোথায়? ক্যান বি অ্যালং দ্য রো ব্যান্ড অর ড্রিলড অ্যালং দ্য রুট জোন। আর এটা কি ভেরি লিমিটেড ফোকাসড এরিয়া নিয়ার ইন্ডিভিজুয়াল সিডস অর প্লান্টস, মানে একেবারে এর এরিয়াটা কি ভেরি লিমিটেড। আর এটা হচ্ছে মোটামুটি যে রো, তারপরে হচ্ছে আপনার রুট জোন এর আশপাশ দিয়ে। রিকোয়ার্স মডারেট কোয়ান্টিটি, মানে যে ফার্টিলাইজারটা দরকার হয় মডারেট, আর রিকোয়ার্স স্মলার কোয়ান্টিটি, খুবই কম পরিমাণ লাগে। হ্যাঁ, একই ফর সেম ইফেক্ট। তার মানে ধরেন আপনি যদি হচ্ছে 10 গ্রাম ফার্টিলাইজার প্লেসমেন্টে ব্যবহার করেন, তাহলে আপনার এখানে লাগবে হচ্ছে কি 5 গ্রাম, কিন্তু এই 10 গ্রামের যে কাজ হবে এই লোকালাইজ প্লেসমেন্টের 5 গ্রামের ঠিক একই কাজ হবে, কারণ লোকালাইজ প্লেসমেন্টটা কি আরো স্পেসিফিক ভাবে প্লান্টের খুব কাছাকাছি বা স্পেসিফিক ভাবে হচ্ছে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। এফিসিয়েন্সি হায়ার দেন ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং এর থেকে প্লেসমেন্টের এফিসিয়েন্সি ভালো, কিন্তু সব থেকে ভালো এফিসিয়েন্সি কোথায়? এই লোকালাইজড প্লেসমেন্টে। রো ক্রপস এর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে রো ক্রপ, বিশেষ করে হচ্ছে টিউবার জাতীয় যে ক্রপ গুলো আছে সেখানের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ। আর রিস্ক অফ সিড বর্ন লোয়ার, আর এখানে হাই ইফ প্লেস টু ক্লোজ টু, যেহেতু এটা হচ্ছে কি খুবই লিমিটেড এবং স্পেসিফিক ভাবে দেওয়া হয়, এর জন্য হচ্ছে লোকালাইজ প্লেসমেন্টে সিড বার্ন হওয়ার সম্ভাবনাটা হচ্ছে অনেক বেশি থাকে। এবার আসে প্লেট প্লেসমেন্ট। এই প্লেট প্লেসমেন্টটাই মূলত হচ্ছে আমাদের লোকালাইজড যে প্লেসমেন্ট ছিল সেটারই একটা ভাগ হচ্ছে প্লেট প্লেসমেন্ট। প্লেট মানে হচ্ছে গ্রানুল আকার। দেখেন একেবারে গাছের গোড়ায় এই যে ফার্টিলাইজারটা যখন দেওয়া হচ্ছে এটার নাম হচ্ছে প্লেট প্লেসমেন্ট, মানে গ্রানুল আকারে। ইজ এ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন মেথড হোয়ার ফার্টিলাইজার ইজ অ্যাপ্লাইড ইন দ্য ফর্ম অফ এ স্মল প্লেট ডিরেক্টলি ইনটু দ্য সয়েল নিয়ার দ্য প্লান্ট রুট। এর সুবিধাগুলো কি কি? এর সুবিধা হচ্ছে dissolve slowly in the soil, better nutrient use efficiency, slow continuous supply of nutrient। এটা হচ্ছে আমার প্লেট প্লেসমেন্টের হচ্ছে সুবিধা। এরপরে আসে হচ্ছে যে আমরা বলছিলাম যে দুইটা ভাবে হচ্ছে ফার্টিলাইজার অ্যাপ্লাই করা, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে আমার স্প্রের মাধ্যমে বা লিকুইড আকারে। সেই লিকুইডের ভিতরে দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে স্টার্টার সলিউশন আর একটা হচ্ছে ফোলিয়ার অ্যাপ্লিকেশন। স্টার্টার সলিউশনের ক্ষেত্রে আমার কি করতে হবে যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এটার অনুপাতটা ঠিক রাখতে হবে। দেখেন এই অনুপাতটা হয় 1:2:1 অথবা 1:1:2, এই অনুপাতে স্প্রে করতে হবে। ইউজড ফর ট্রান্সপ্লান্টেড ক্রপ। ট্রান্সপ্লান্টেড ক্রপের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় where irrigation water is applied just to wet field so that seedling may establish quickly। তার মানে ট্রান্সপ্লান্ট করে যে ফিল্ডে ট্রান্সপ্লান্ট করা হয় সেখানে আপনি যদি স্টার্টার পদ্ধতিতে মানে লিকুইড আকারে যদি ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করেন তাহলে সিডলিংটা খুব দ্রুত সেখানে হচ্ছে এস্টাবলিশ করতে পারে। বিশেষ করে ধানের ক্ষেত্রে দেখবেন যে ধান ট্রান্সপ্লান্ট করার কিছুদিন পরে এখানে হচ্ছে ইউরিয়া সেটা মানে করা হয়, ইউরিয়া আপনার হচ্ছে স্প্রে করে দেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টার সলিউশন। ফোলিয়ার অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি? ফোলিয়ার অ্যাপ্লিকেশন ইজ এ মেথড অফ অ্যাপ্লিকেশন ফার্টিলাইজার বাই স্প্রেইং এ লিকুইড নিউট্রিয়েন্ট সলিউশন ডিরেক্টলি অনটু দ্য প্লান্টস লিফ। মানে একটা লিকুইড নিউট্রিয়েন্ট থাকবে, সেটা হচ্ছে একেবারে প্লান্টের উপরে স্প্রে আকারে করতে, মানে আমরা যেটা হচ্ছে স্প্রে করি ওইটার নামই হচ্ছে ফোলিয়ার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে সরাসরি স্প্রে করা হয় এবং দিট নিউট্রিয়েন্টস আর অ্যাবজর্ব থ্রু দ্য লিভস, স্টোমাটা এন্ড এপিডার্মিস। তার মানে এটা যদি আমরা ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করি তাহলে ওর স্টোমাটা এবং এপিডার্মিস মানে একেবারে উপরের যে লেয়ার, প্লান্টের যে উপরের লেয়ার, এর মাধ্যমে সে প্লান্টের ভিতরে ঢুকে খুব সহজেই প্লান্টের যে নিউট্রিয়েন্টস এর ডিফিসিয়েন্সি ওইটা সে পূরণ করতে পারে।
দিস মেথড ইজ অফেন ইউজ টু কুইকলি কারেক্ট স্পেসিফিক নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, মানে কুইকলি যদি কাজ করাতে চান তাহলে হচ্ছে ফোলিয়ার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই যে ছকটা, এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এইখান থেকেই আপনার কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে আমার এখানে ফার্টিলাইজারের নাম আছে কাউডং, কম্পোস্ট, ইউরিয়া। এই সারটা কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন? ব্রডকাস্টিং পদ্ধতিতে, এবং ব্রডকাস্টিং পদ্ধতিতে সকল ক্রপে এটা অ্যাপ্লাই করা যায়। এবং দেখবেন যে ইউরিয়াটা দেখেন সব জায়গায় আছে, এই যে ইউরিয়া, তার মানে ইউরিয়া সারটাকে আপনি যে কোনো পদ্ধতিতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে কোন পদ্ধতিতে কোন ক্রপে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে দেখেন এখানে যেমন একটা আছে যে সাইড ড্রেসিং, সাইড ড্রেসিং পদ্ধতিতে ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট এটা কিন্তু আপনাদের আগের ছকে এই সংকেতগুলো আমরা পড়ে আসছি। তাহলে সাইড ড্রেসিং এর মধ্যে ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেটটা হচ্ছে সাইড ড্রেসিং পদ্ধতিতে অ্যাপ্লাই করা, এবং কোন ক্রপের ক্ষেত্রে? টোবাকো, মেইস, কটন, পাইনঅ্যাপেল এক্সেট্রা। তাহলে আপনারা হচ্ছে যে কাজটা করবেন যে কোন পদ্ধতিতে কোন সার কোন ক্রপে অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে এই ছক দেখে সুন্দর করে মুখস্থ করবেন, একটু বুঝে বুঝে পড়বেন। দেখবেন যে আপনার কাছে খুব বেশি এটা কঠিন লাগবে না। দেখবেন এই যে যেমন ধরেন পটাটো, অনিয়ন, ক্যাবেজ, এখন দেখেন তো এইগুলো কি রোতে লাগানো হয় না? রো, তাহলে রো ক্ষেত্রে যদি হয় তাহলে আপনি রোতে কোন পদ্ধতিতে আপনার অ্যাপ্লাই করা হয় সেটা আমরা পড়ছিলাম কি প্লেসমেন্ট, সেটা ছিল হচ্ছে সাইড প্লেসমেন্ট। তো সাইড প্লেসমেন্টের একটা নাম হচ্ছে রো প্লেসমেন্ট। তাহলে আমার পটেটো, অনিয়ন, ক্যাবেজ এখানে যে সারগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে আপনি কি প্লেসমেন্ট আগে বুঝতে পারছেন, প্লেসমেন্ট আগে বুঝেন, তাহলে প্লেসমেন্টের পরে কোন প্লেসমেন্ট আছে? সাইড প্লেসমেন্ট বা রো প্লেসমেন্টের মাধ্যমে আপনি এগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। এভাবে তাহলে একটু বুঝে বুঝে এই বিষয়গুলো পড়বেন। এবং আমি হচ্ছে দেখেন এই যে এখানে যতগুলো পদ্ধতি ছিল সবগুলো কিন্তু আমি ব্যাখ্যা করি নাই, জাস্ট মুখে একটু বলছি, কিন্তু ব্যাখ্যা করছি যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো ব্যাখ্যা করেছি। আপনার বাকিগুলো যদি কোথাও আপনার গোছানো থাকে, মানে শীটপাতি কিছু থাকে, তাহলে আপনি একবার একটু রিডিং পড়ে নিতে পারেন, আর না হলে এইগুলোই পড়েন ভালো করে। আচ্ছা, এরপরে আমরা আরো এখনো কিন্তু বাকি আছে কম্পোস্ট এবং হচ্ছে র ম্যাটেরিয়ালস ফর কম্পোস্ট। আমরা প্রথমে দেখছি কম্পোস্ট জিনিসটা কি। তাহলে কম্পোস্ট হচ্ছে একটা হিউম্যান রিচ ডার্ক আর্থি স্মেলিং ম্যাটেরিয়াল প্রডিউসড বাই দ্য কন্ট্রোল ডিকম্পোজিশন। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু পুরো যে কম্পোস্ট তৈরি করা হয়েছে একেবারে একটা ডিকম্পোজিশনের মাধ্যমে তৈরি করা হচ্ছে কম্পোস্ট। ইট ইজ দ্য ন্যাচারাল অর্গানিক ফার্টিলাইজার দ্যাট ইমপ্রুভ দ্য সয়েল। র ম্যাটেরিয়ালস গুলো কি কি, মানে কি কি দিয়ে আমার কম্পোস্ট তৈরি করা হয়? দেখেন প্লান্ট রেসিডিউ, প্লান্টের মধ্যে আছে কি স্ট্র, লিভস, ক্রপ রেসিডিউস, উইড ইত্যাদি। এনিম্যাল অস্টেজ, কাউডাং, পোল্ট্রি লিটার, ফার্মার ম্যানার ইত্যাদি। কিচেন অস্টেজ এবং মাইক্রোবিয়াল ইনোকুলেশন, মানে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া বা হচ্ছে ফাঙ্গাস আছে সেগুলো হচ্ছে আমার এই কম্পোস্ট তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ কি ওই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া গুলো ব্যবহার করলে ওইটা হচ্ছে দ্রুত হচ্ছে পচে যায়। তাহলে আমার প্লান্ট রেসিডিউ, এনিম্যাল অস্টেজ, কিচেন অস্টেজ সবকিছু ব্যবহার করা হয় কোথায়? কম্পোস্টের মধ্যে। এবার হচ্ছে ক্রপ ইউজড ফর গ্রিন ম্যানুয়ারিং। হ্যাঁ, এই একটা হচ্ছে যে কম্পোস্টের পর হচ্ছে গ্রিন ম্যানুয়ারিংটা কি, যে দেখেন গ্রিন ম্যানুয়ার আমার কোন কোন ক্রপ থেকে গ্রিন ম্যানুয়ারিংটা পাই, এই ক্রপের নামগুলো গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লিগুমিনাস, একটা হচ্ছে নন লিগুমিনাস। আমি এটা আপনাদের একটু বুঝাই, লিগুমিনাস একটা, নন লিগুমিনাস একটা। লিগুমিনাস যেটা হচ্ছে আমার বিশেষ করে ডাল জাতীয় যে উদ্ভিদগুলো আছে এগুলো হচ্ছে লিগুমিনাস। হ্যাঁ, আর হচ্ছে আপনার বিশেষ করে যে ভুট্টা, তারপরে হচ্ছে সূর্যমুখী, এই জাতীয় যারা আছে এটা হচ্ছে নন লিগুমিনাস। তাহলে এরা সবাই কিন্তু হচ্ছে সবুজ সার হিসেবে কাজ করে। সানেম, ধনচা, মুগবিন, কাউপি এরা সবকিছু হচ্ছে লিগুমিনাস। এটা হচ্ছে গ্রিন ম্যানুয়ারিং। আর নন লিগুমিনাস হচ্ছে সরগম, পার্ল মিলেট, মেইজ, সানফ্লাওয়ার ইত্যাদি। এবার সেটা বায়ো ফার্টিলাইজার। হ্যাঁ, বায়ো ফার্টিলাইজার, বায়ো ফার্টিলাইজারটা মূলত হচ্ছে কি জীব থেকে যে ফার্টিলাইজার গুলো আসে সেটার নাম হচ্ছে বায়ো ফার্টিলাইজার। এখন জীব থেকে যে ফার্টিলাইজার গুলো আসে সেগুলো কি কি দেখেন, টাইপস অফ বায়ো ফার্টিলাইজার, এটা আমি একটু বুঝাবো। নাইট্রোজেন ফিক্সিং বায়ো ফার্টিলাইজার, ফসফেট সলুবলাইজিং বায়ো ফার্টিলাইজার, পটাশিয়াম সলুবলাইজিং বায়ো ফার্টিলাইজার, আর মাইক্রোবিয়াল বায়ো ফার্টিলাইজার। নাইট্রোজেন হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যে যে ব্যাকটেরিয়া গুলো আমার ওই যে সিম বা ডাল জাতীয় উদ্ভিদের মূলে যে নোডিউল থাকে সেই নোডিউলের মধ্যে বসবাস করে বাতাস থেকে নাইট্রোজেনটা হচ্ছে আপটেক করে নিয়ে আসে, আপটেক করে ওই নোডিউলের মধ্যে নিয়ে আসে। এরপর প্লান্ট কি করে খুব সহজেই ওইখান থেকে নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে। এই এক প্রকার ব্যাকটেরিয়া আছে। আরেক প্রকার ব্যাকটেরিয়া আছে কি, তারা কোনো নোডিউল কোনো কিছু তৈরি করে না, তারা সরাসরি হচ্ছে মাটিতে থাকে এবং বাতাস থেকে নাইট্রোজেনটা হচ্ছে গ্রহণ করে মাটিতে নিয়ে যায়। পরবর্তীতে উদ্ভিদ মাটি থেকে সেটা হচ্ছে গ্রহণ করে। সেই দুইটা এখানে বলছি, একটা হচ্ছে রাইজোবিয়াম। হ্যাঁ, এই যে রাইজোবিয়াম দেখেন লিখছে সিমবায়োটিক রিলেশনশিপ। সিমবায়োটিক মানে হচ্ছে দুইজনই দুইজনই
উপকৃত হবে, উপকৃত হবে। তার মানে দেখেন এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে কোথায়, সিম জাতীয় উদ্ভিদের মূলে। তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ওর বসবাস করার জন্য জায়গা বেছে নিয়েছে কোথায়, সিম জাতীয় উদ্ভিদের মূলটাকে, তাহলে তার উপকার হচ্ছে। আর ওইখানে বসবাস করে সে কি বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে ওই উদ্ভিদের মূলে নিয়ে আইছে, সেই নাইট্রোজেনটা কি প্লান্ট গ্রহণ করতে পারছে, তাহলে প্লান্ট হচ্ছে নাইট্রোজেন নিয়ে উপকৃত হচ্ছে, আর ওই ব্যাকটেরিয়াটা ওর শিকড়ে বসবাস করে উপকৃত হচ্ছে, দুইজন উপকৃত হচ্ছে। দুইজনই উপকৃত হয় যেটার মাধ্যমে, সেটাকে বলা হয় সিম্বায়োটিক রিলেশনশিপ, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রাইজোবিয়াম। আর দেখেন অ্যাজোটোবেক্টর, তারপর হচ্ছে অ্যাজোস্পিলিয়াম, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি, মানে এরা সরাসরি মাটিতে থাকে, বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে আসে, সেই নাইট্রোজেন পরবর্তীতে হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে। তাহলে এই হচ্ছে নাইট্রোজোফিক্সিং হচ্ছে বায়ো ফার্টিলাইজার। এই ঠিক একই রকম ভাবে ফসফেটের ক্ষেত্রে আছে যে ব্যাসিলাস, সিডোমোনাস, এবং হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে আছে হচ্ছে ফ্রাটিরিয়া, ব্যাসিলাস। তারপর হচ্ছে মাইক্রোবিয়ালের ক্ষেত্রে আছে যে কিছু 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 নাইট্রোজেন আছে, যেমন হচ্ছে পেডিফিল্ডে, যেমন অ্যানোবেনা, নস্টক, হ্যাঁ, এরা হচ্ছে সরাসরি পেডিফিল্ডে লাগাইলে, মানে ধানের ক্ষেত্রে লাগাইলে সেখানে হচ্ছে নাইট্রোজেন সরবরাহ করে, এরা হচ্ছে নাইট্রোজেন সার হিসেবে কাজ করে, এগুলোকে বলা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। এই বায়ো ফার্টিলাইজারের কিছু গুরুত্ব, হ্যাঁ, এই গুরুত্বটা আমি হচ্ছে বাংলায় এখানে লিখে দিয়েছি, কারণ জাস্ট বাংলায় আপনার পড়লে সহজে মনে থাকবে, হ্যাঁ, জাস্ট যাতে আপনার মানে বোঝার স্বার্থে আমি এই গুরুত্বটা এখানে দিয়েছি। এবং এখানে লাল কালারের দুইটা লাইন আছে, এই দুইটা লাইন হচ্ছে একটু মুখস্থ করবেন এমসিকিউ আসার মতো। তাহলে এখন বলেন, হুইচ ফার্টিলাইজার কন্টেইন দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন? ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। অবশ্যই ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়া হচ্ছে আপনার 46%, হ্যাঁ, 46% নাইট্রোজেন বহন করে। হুইচ ফার্টিলাইজার ইজ নোন অ্যাজ দ্য কমপ্লেক্স ফার্টিলাইজার? কমপ্লেক্স ফার্টিলাইজার মানে কি, যেখানে দুই রকমের আমার হচ্ছে নিউট্রিয়েন্ট থাকবে। তাহলে এটা এখানে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, আমি এখানে বলছিলাম যে একটা নাইট্রোজেন থাকে আর একটা হচ্ছে কি ফসফরাস থাকে, তাহলে এটা হচ্ছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট। এরপরে আসি হচ্ছে এগ্রো ইকোলজিক্যাল জোন। তো এটা নিয়ে আমার একটু কথা আছে যে এগ্রো ইকোলজিক্যাল জোন, এইখান থেকে আসলে প্রশ্ন যদি আসে আপনি গেস করে উত্তর করতে পারবেন, কারণ এখানে টোটাল এগ্রো ইকোলজিক্যাল জোন আছে 30টি। 30টি জোন মুখস্থ করে কার কি বৈশিষ্ট্য এবং কোথায় কি ক্রপ, এটা আসলে সোটা। এজন্য আমি এখানে জাস্ট আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই এগ্রো ইকোলজিক্যাল জোন এবং সেখানে কি কি ক্রপ হয় সেটা আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে মুখস্থ করে নেবেন। তো তার আগে দেখি যে এগ্রো ইকোলজিক্যাল জোনটা কি। তো আমাদের সমগ্র বাংলাদেশকে জাস্ট 30টা ভাগে ভাগ করা হয়েছে, যে 30টা ভাগের মানে ওদের সয়েল কন্ডিশন, ক্লাইমেট, তারপর ওয়াটার অ্যাভেলেবিলিটি, টপোগ্রাফি সবকিছু একই রকম। তাহলে যেখানে যেখানে এই মানে এই বৈশিষ্ট্যগুলো একই রকম, তাহলে সেই এলাকায় কি আমার একই ধরনের ফসল ফলাবে। তো এইভাবে ভাগ করাটাকেই বলা হচ্ছে এগ্রো ইকোলজিক্যাল জোন। দেখেন, সিমিলার সয়েল, ক্লাইমেট, ওয়াটার অ্যাভেলেবিলিটি অ্যান্ড টপোগ্রাফি হুইচ ইনফ্লুয়েন্স দ্য টাইপ অফ ক্রপস দ্যাট ক্যান বি গ্রোন দেয়ার। বাংলাদেশ হ্যাজ 30 এগ্রো ইকোলজিক্যাল জোন। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে টু হেল্প দ্য এগ্রিকালচার প্ল্যানিং, research and resource management by identifying which crops and farming practices are best suited for the particular area। তার মানে আপনি ধরেন কোনো একটা ক্রপ নিয়ে রিসার্চ করবেন, এখন কোন এলাকাটা আপনার বাছাই করলে সব থেকে ভালো হবে, তাহলে আপনি তখন এগ্রো ইকোলজিক্যাল জোনটা দেখবেন, দেখে আপনি যে ক্রপটা চাচ্ছেন সেই ক্রপটা কোন জোনে ভালো হয়, আপনি সেই জোনটা বাছাই করলে আপনার রিসার্চটা মানে ভালো হবে। অথবা হচ্ছে আপনি খুব সহজে বুঝতে পারবেন বাংলাদেশের কোন এলাকা কোন ফসলের জন্য বিখ্যাত। তো এখানে দেখেন আমি মনে হয় টোটাল হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা এগ্রো ইকোলজিক্যাল জোন দিয়েছি এবং তার কিছু হচ্ছে ক্রপের নাম দিয়েছি। আপনারা জাস্ট একটু মিলাই পড়বেন, এগুলো একটু মিলাই পড়লে মনে থাকে। যেমন দেখেন চিটাগাং কোস্টাল প্লেন, এখন চিটাগাং মানে হচ্ছে আমার সমুদ্র তীরবর্তী এলাকা, সেখানে আপনার অবশ্যই কোকোনাট, বেটেল লিফ, বেটেল নাট এইগুলো ভালো হয়। বিশেষ করে হচ্ছে সমুদ্র এলাকার মাটি হচ্ছে ক্ষারীয় মাটি, মানে বেসিক, হ্যাঁ, ক্ষারীয় মাটিতে আমার নারকেল, সুপারি, হ্যাঁ, পান এগুলো হচ্ছে ভালো হয়। আর অম্লীয় মাটিতে হচ্ছে আমার চা, তারপরে হচ্ছে তামাক, এগুলো হচ্ছে ভালো হয়। তাহলে আমার হচ্ছে সিলেট এলাকার মাটি হচ্ছে অম্লীয় মাটি, এই এলাকায় দেখেন টি ভালো হয়। তাহলে এরকম ভাবে আমার এখানে 9টা এগ্রো ইকোলজিক্যাল জোনের নাম দেওয়া হচ্ছে। আপনারা এই 9টা জোন এবং কোন জোনে কোন ক্রপ গুলো হয় এটা মুখস্থ করবেন। আশা করি এই 9টা পড়লে আপনার এই 9টার মধ্য থেকেই কমন পড়বে, কারণ এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। লাস্ট টপিক হচ্ছে আমাদের বায়ো এনার্জি। বায়ো এনার্জি মানে কি, আমরা যে জীব থেকে যে শক্তিটা পেয়ে থাকি সেটাই হচ্ছে আমার বায়ো এনার্জি। তাহলে বায়ো এনার্জির একমাত্র উৎস কোনটা বলতে পারেন? একমাত্র উৎস কিন্তু প্লান্ট, কারণ এই প্লান্টই একমাত্র হচ্ছে সে মানে প্লান্ট থেকে আমরা কি কি পাই, সকল আমাদের শক্তির সকল উৎস কিন্তু এই প্লান্ট। তাহলে প্লান্টটাই হচ্ছে মূলত বায়ো এনার্জির সব থেকে বড় একটা সোর্স। তাহলে বায়ো এনার্জি ইজ দ্য এনার্জি ড্রাইভ ফ্রম দ্য বায়োলজিক্যাল সোর্সেস সাচ অ্যাজ প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড অর্গানিক ওয়েস্ট। সেগুলো কি কি, যে ক্রপ রেসিডিউ,
উড অ্যান্ড ফরেস্ট প্রোডাক্ট, অ্যানিমাল ডাং, অ্যালগি অ্যান্ড আদার বায়োমাস। এরপর হচ্ছে বায়োগ্যাসটা কি? এই বায়ো এনার্জি থেকে আমরা যেটা ব্যবহার মানে তৈরি করি তার নাম হচ্ছে বায়োগ্যাস। আমরা এখানে হচ্ছে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা দেখে তাহলে বোঝা যাবে বায়ো এনার্জিটা কি আর বায়োগ্যাসটা কি। দেখেন, বায়ো এনার্জি হচ্ছে অল বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালস, মানে যত রকম আছে সবকিছুকেই বলা হচ্ছে বায়ো এনার্জি, অল বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালস। আর বায়োগ্যাসটা হচ্ছে একমাত্র অর্গানিক ওয়েস্ট বা ডাং। অর্গানিক ওয়াস্টটাই হচ্ছে শুধুমাত্র বায়োগ্যাস। অর্গানিক ওয়াস্ট আমার ওয়াস্ট কিন্তু আমার কোনো ওই যে যে এখানে দেখেন আমি যেটা লিখেছিলাম যে অ্যালগি, অ্যালগি কিন্তু অর্গানিক ওয়াস্ট কিন্তু হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে উড বা ফরেস্ট প্রোডাক্ট, এগুলো কিন্তু অর্গানিক ওয়াস্ট না, মানে ওয়াস্ট না আর কি। হ্যাঁ, তো ওয়াস্ট না হওয়ার কারণে এগুলো কিন্তু বায়োগ্যাসে ব্যবহার করা হবে। বায়োগ্যাসে ব্যবহার করা হবে যেগুলো কি পচে যাবে, সেই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে বায়োগ্যাসের ক্ষেত্রে। বায়ো এনার্জি হচ্ছে আপনার সলিড, লিকুইড এবং গ্যাস উভয় প্রকারই হতে পারে, কিন্তু বায়োগ্যাসটা একমাত্র হচ্ছে গ্যাস আকারে হতে পারে। মেথড অফ প্রোডাকশন এটা হচ্ছে কম্বুশন, তারপরে ফার্মেন্টেশন এবং হচ্ছে এক্সট্রাকশন। আর বায়োগ্যাসটা হচ্ছে একেবারে অ্যানারোবিক ডাইজেশন। অ্যানারোবিক মানে যেখানে হচ্ছে আপনার অক্সিজেন থাকবে না। হ্যাঁ, উইদাউট উইদাউট অক্সিজেন, অক্সিজেন বাদে হচ্ছে আপনি যদি এই অর্গানিক কস্টগুলোকে পচাইতে পারেন তাহলে সেটা হবে কি বায়োগ্যাস। ইউজ হচ্ছে হিট, ইলেকট্রিসিটি, ফুয়েল, আর এটা মূলত কুকিং এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে বায়োগ্যাস এবং বায়ো এনার্জির ভিতরে মূল পার্থক্যটা হচ্ছে বায়োগ্যাস ব্যবহার করা যাবে সেই উপাদানগুলো দিয়ে যেগুলো পচানো সম্ভব, আর বায়ো এনার্জি সব রকমের যত রকম জৈব উপাদান আছে সব উপাদান দিয়ে আমার বায়ো এনার্জিটা তৈরি করা যাবে। আর বায়োগ্যাসটা গ্যাস ফর্মে পাওয়া যায়, আর বায়ো এনার্জিটা আপনি তিনটা ফর্মে পেতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের যে লেকচার ছিল 4 নাম্বার, সে 4 নাম্বার লেকচারে মোটামুটি সব টপিকস গুলো আমি আপনাদেরকে এখানে বুঝাই দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি না বুঝে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার 3 নাম্বার লেকচারটা আপনাদের অনেক ভালো লেগেছে, এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করি আপনাদের যাতে মানে কম কষ্টে আপনারা হচ্ছে পড়াশোনাটা করতে পারেন, কারণ যেহেতু সময়টা কম এজন্য আমি একটু গুছাই দেওয়ার চেষ্টা করি যে আমার এই সাবজেক্টটা অ্যাটলিস্ট আপনি একটু কম সময়ে যাতে একটু বেশি পরিমাণ পড়তে পারেন। এই কারণে আসলে আমি একটু বেশি কষ্ট করি এবং অনেক মানে অনেক সময় নিয়ে আমার স্লাইডটা তৈরি করতে। একটা স্লাইড তৈরি করতে প্রায় আমার হচ্ছে 2-3 বা 1.5 দিন 3 দিন এরকম সময় লাগে। ঠিক আছে, যাই হোক আপনারা যদি ভালো কিছু করতে পারেন সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি।